চারিদিকে যুদ্ধের ডামাডোল। আকাশে বাতাসে শুধু কাকের কাকারব, আর মানুষের মনে পাক হানাদারদের ভীতি জাগিয়ে বসতে শুরু করেছে। দিন গিয়ে রাত আসে, আর সাথে করে নিয়ে আসে এক অনাকাঙ্ক্ষিত সূর্যের প্রত্যাশা, যে সূর্য হয়তো বয়ে আনবে এমন এক সকাল, যে সকালে আকাশ কামানের ধোঁয়ায় কালো না হয়ে সূর্যের সোনালী আলোয় আলোকিত হবে। স্বজন হারানোর কান্নায় বাতাস ভারী না হয়ে বাতাসটা হবে পাখিদের কলকাকলিতে মুখরিত। এমনই একদিন পরন্ত বিকেলে বাতাস যেন বইতে ভুলে গেছে। সারাদিন প্রচন্ড রাগ নিয়ে পৃথিবী নামক গ্রহটাকে জ্বালিয়েও যেন ক্ষান্ত হয়নি সূর্য নামক বস্তুটি। এখনো যেন চাপা রোষে গজরাচ্ছে। সেই রশ্মি যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে এক ভ্যাপসা গা চিটচিটে গরম হয়ে। পাটে বসে থাকতে থাকতে সেও যেন ক্লান্ত হয়ে হেলে পড়েছে দিগন্তের শেষ মাথায়। বাইতুল কোষা বড় রাস্তার সংলগ্ন অনেক কালের পুরনো বাড়ি, যার গেইটে মরচে পড়ে অর্ধভগ্ন দুটি লোহার বিম, যাতে সাজ না হতেই জ্বলে উঠেছে দুইটি টিমটিমে হ্যাচাক বাতির মতো আলো। এই বাড়িটা যে নিজের বয়সের সাথে সাথে না জানা কত কালজয়ী ইতিহাস নিজের সাথে বয়ে বেড়াচ্ছে, এই অবধি এসেছে এই টিমটিমে আলো দুইটি যেন তারই প্রতীক হয়ে চলে আছে। এখানেই 8 ঘর লোকের বাস। আমার আব্বা জনাব ইউনুস ছোটখাটো হোমিওপ্যাথি ডাক্তার, যিনি মালিকানার সূত্রে এই বাড়ি পেয়েছেন। তিনি তার অল্প বয়স্ক স্ত্রী আর ছোট বাচ্চা নিয়ে একাই এখানে থাকতেন। তবে তার শাশুড়ি মানে আমার নানি আম্মাও আমাদের সঙ্গেই থাকতেন বেশিরভাগ সময়। সময় যেহেতু খারাপ চলছিল, চারিদিকে শত্রুর ভয়, আর ডাক্তারি কাজে তাকে সময়ে অসময়ে বাড়ির বাইরে থাকতে হয়, তাই বুদ্ধি করে বাকি ঘরগুলো ভাড়া দিয়ে দেন আব্বা। সবারই ছোটখাটো পরিবার আছে। ধীরে ধীরে সকলেই কবে এক পরিবার হয়ে গেছি নিজেরাও বুঝিনি। আমাদের বাড়িটা যেমন দেখছিস তখন এমন ছিল না, অনেকটা পরিবর্তিত হয়েছে। আগে বাড়ির মাঝ সীমানায় ছিল গভীর কুয়া, যা আব্বা বানিয়েছিলেন পানির সুবিধার জন্য। বাঁধানো ছিল তার পার। চারপাশে ছিল ঘরগুলো, এক পাশে ছিল বিশাল কুলবড়ই গাছ, তার পাশে নির্জন জঙ্গল মতন জায়গা, তার পাশেই ছিল ছোট্ট 2 কামরার এক ঘর, যেখানে থাকত মিষ্টি বউ আর পবন চাচা, যিনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হতেন শুনেছি। তাদের ঘরের পেছন দিক দিয়ে যেতে হতো আমাদের বাড়ির শেষ সীমানায়, যেটা পারিবারিক কবরস্থানের জন্য নির্ধারিত করে রাখা হয়েছিল। ততদিনে 2-1টা কবরও হয়েছিল সেখানে। আমবাগান বলে পরিচিত ছিল জায়গাটা আমাদের কাছে। সেখানে ছিল হরেক রকমের গাছ, যেমন আম, কাঁঠাল, বট, কামরাঙ্গা, তেঁতুল, আরো অনেক ছোট মাঝারি ফলের গাছ, ফুলের গাছ। মনে হতো যেন 1000 বছর পুরনো সেই সব গাছের বাকল। দিনের বেলায়ও সেই জায়গা ছিল কেমন যেন শীতল আর গা ছমছমে। কিন্তু আমরা কোনোদিন তেমন ভাবে ভাবিনি আর চিন্তাও করিনি। এমন ভ্যাপসা প্যাচপ্যাচে গরম ছিল তখন যে আমরা প্রায়ই শেষ বিকেলে সবাই কুয়াতলে বসতাম, গা ভেজাতাম, পা ভেজাতাম। এক বিকেলে বাড়ির বউঝিরা সবাই কুয়াতলায় বসে হাসি তামাশায় মশগুল। কেউ বসে শুধুই গল্প করছে, কেউ বা পানি নিয়ে মিছিমিছি খেলা করছে। বাড়ির পুরুষগুলো তখন নিত্যদিনের মতোই যার যার কাজে বাড়ির বাইরে আছে। এমনই সময় ঘটল আকস্মিক সেই ঘটনা। আমাদের সেই কোণের দিকের ভাড়াটে, নাম মিষ্টি, সবাই আদর করে তাকে ডাকে মিষ্টি বউ। দেখতে যেমন মিষ্টি, তেমন এক গোছা কালো চুল সবসময় তার পিঠে এলিয়ে থাকতে দেখেছি। সে হঠাৎই এসে হাল্লা গো বলে চিৎকার দিয়ে কুয়াপাড়ে জ্ঞান হারায়। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই হতবিহ্বল হয়ে দাঁড়িয়েছিলাম। তখনই সবার আগে ছুটে যান আমার নানি আম্মা। ছুটে গিয়েই তিনি মিষ্টি চাচির মাথাটি কোলের উপর নিয়ে বসেন আর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। আমার নানি আম্মার বয়সটা বেশি হলেও তখন বেশ শক্ত সামর্থ্য আর সাহসী ছিলেন। সকল কাজে সবসময় তিনি সাহসিকতার সাথেই সব বিষয়ে মোকাবেলা করতেন। এই জন্যই হয়তো আমার আব্বা নানি আম্মার হাতে
মাথায় সংসারের ভার দিয়ে নিশ্চিন্ত মনে তার চিকিৎসা কার্য চালিয়ে যাওয়ার সাহসটুকু পেতেন, যেন তিনি মানুষ না, কোনো এক বট গাছ যে বয়সের ভারে নুয়ে না পড়ে আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার রুগ্ন হাত দুটিতে হাজারো ডালপালার মতন শক্তি। সেই শক্তি দিয়ে এই বাড়িটা আর এর প্রতিটা মানুষকে আড়াল করবে সে সকল বিপদ থেকে। কিন্তু এখন যেন আর পারল না সে। তার শক্তি যেন বয়সের নির্মম কষাঘাতে নির্জীব হয়ে পড়েছে। এমন ভঙ্গিতে সে আমাদের দিকে তাকিয়ে সাহায্যের জন্য ডাকে। এতক্ষণ সবাই যে যার মতো দাঁড়িয়েছিল আর কিং কর্তব্য বিমূঢ় হয়ে দেখছিল কোনো উত্তেজনাপূর্ণ নাটক মঞ্চায়িত হচ্ছে তাদের সামনে। নানি আম্মার ডাকে সবাই সম্বিত ফিরে পেল ঠিকই, কিন্তু দিশা করে উঠতে পারল না তাদের ঠিক কি করা উচিত। যে যার মতো দিকবিদিক শূন্য হয়ে ছোটাছুটি করতে শুরু করলো। নানি আম্মা শুধু অসহায়ের মতো আরো একজন অসহায় জ্ঞানহীন মানুষকে কোলে নিয়ে তার জ্ঞান ফেরানোর ব্যর্থ চেষ্টায় লেগে রইলেন। ঠিক যেমন হঠাৎই মিষ্টি বউ ছুটে এসে অজ্ঞান হয়ে কুয়াপাড়ে পড়েছিলেন, তেমন হঠাৎই তার জ্ঞান যেন ফিরতে শুরু করলো। মিটমিটে চোখ সে ধীরে ধীরে মেলতে শুরু করলো। সে যেন সদ্য জন্ম নেয়া শিশুটি তার কোলে মাথা দিয়ে শুয়ে দুনিয়ার প্রথম আলোটুকু দেখছে। আধো আধো ভাষায় জড়ানো কণ্ঠে বোঝা যায় না কি যেন কি, এমন ভাবে সে জানতে চাইল সে কোথায়, কি করছে, কিভাবে এলো। মিষ্টি বউয়ের জ্ঞান ফিরেছে তাতেই নানি আম্মা এক স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার দেখা দেখি বাড়ির সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এক অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ তাদের বাঁচিয়েছেন এই ভেবেই সবাই সন্তুষ্ট। তখন চাচির জ্ঞান ফিরতেই নানি আম্মা বেশ শক্তভাবে সবাইকে বললেন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু চাচিদের ঘরটা কুয়ার পার সংলগ্নই ছিল, তাই মেয়ে বউদের খুব বেশি একটা বেগ পেতে হলো না তাকে পাজাকোলা করে নিয়ে যেতে। তখন কারোর চিন্তাই হলো না যে মানুষটা তো তাদের সাথেই বসেছিল খানিক আগেই, হঠাৎ সে এই সাঁঝের সময় আম বাগানের দিক থেকে পাগলের মতো ছুটে আসলো কেন? এই সময় ওইদিকে সে কি করতে গিয়েছিল? কেনই বা অজ্ঞান হয়ে গেল? এই বিপদের সময় চারিদিকে যেখানে নিজেদের বের হওয়াই মুশকিল, সেখানে এখন যদি মিষ্টি বউয়ের জ্ঞান না আসতো, তারা কয়েকজন মেয়ে হয়ে কোথায় যেত? কার কাছে সাহায্য চাইত? কেই বা আসতো নিজের পরিবার ফেলে অসহায় কয়েকজন মানুষকে বিপদ থেকে বাঁচাতে? এইসব না ভেবেই সবাই চিন্তামুক্ত হলো। কিন্তু নিয়তি, সে তো আল্লাহর এক অদ্ভুত লীলা খেলা। মানুষের নিয়তির অদৃশ্য চাবুকাঘাতে এমন সব কাজ করতে বাধ্য হয় যা হয়তো এক মুহূর্ত আগে তারা ভাবতেও পারত না। এই বাড়ির মানুষগুলোও ভাবতে পারেনি আজকের এই স্বস্তির নিঃশ্বাস কয়েকদিন পর এক আতঙ্ক হয়ে তাদের বুকে চেপে বসবে। এমন সব ঘটনা ঘটতে শুরু করবে যার অশুভ ছায়াতলে ঢাকা পড়বে পুরো বাড়িটাই। সেই দিন এই ঘটনার পর চাচি বদলে যেতে শুরু করলেন। ঘটনার দিন রাতেই পবন চাচা বাসায় আসার পর তাকে নানি আম্মা সব খুলে বলেন। পবন চাচা যেন যতটুকু ভয় পাওয়ার কথা তার চেয়ে একটু বেশি ভয় পেয়ে যান। চাচি ভালো আছেন বলে নানি আম্মা যতই তাকে আশ্বস্ত করার চেষ্টা করুক না কেন, পবন চাচা কিছুতেই মানতে পারছিলেন না। আব্বা রাতে বাসায় আসার পর চাচা আব্বার কাছে যান, সব বলেন আর অনুরোধ করেন যেন তিনি একটিবার মিষ্টি চাচিকে দেখে আসেন। আব্বা বাসায় আসেন বেশ রাত করে। এত রাতে মিষ্টি বউয়ের ঘরে গিয়ে তাকে দেখবেন, হোক সে যতই ছোট বোনের বয়সী, তবু এটাতে তিনি বেশ অস্বস্তি বোধ করছিলেন। কিন্তু পবন চাচার জোরাজুরিতে হার না গিয়ে পারলেন না। কিন্তু গিয়ে তেমন একটা সুবিধা করতে পারেননি তিনি, কারণ গিয়ে দেখেন মিষ্টি চাচি তখন অঘরে ঘুমাচ্ছেন। আব্বা কোন রকম তার হাতের নাড়ি টিপে দেখেন আর পবন চাচাকে আশ্বাস দিয়ে বলেন, তেমন কিছু না, সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, দৌড়াদৌড়ি করেছে, তাই শরীরটা দুর্বল হয়ে এরকম হয়েছে। আব্বার কথা শুনে পবন চাচার দেহে যেন প্রাণ এসেও আসে না, যেন তিনি শুনতে চাইছিলেন অন্য কিছু। আব্বাকে কিছু বলতে গিয়েও যেন কিছু বলতে পারলেন না।
এর পরদিন থেকেই চাচির এক অন্য রূপ ধরা পড়ে বাড়ির সবার কাছে। যে মানুষ সারাক্ষণ বকবক করত এখন এখানে আছে, চোখের পলকে আরেক জায়গায় চলে যাচ্ছে। সারাক্ষণ হাসি তামাশায় যেন মুখরিত করে রাখত বাড়িটাকে, সেই মানুষটাকে যেন আজ আর চেনা যায় না। কেমন চুপচাপ আর গম্ভীর হয়ে ভাবছে যেন কিছু একটা, যার চাঞ্চল্যে বিরক্ত হয়ে নানি আম্মা কতদিন সাবধান করেছেন। এমন অস্থিরতা ভালো না। এরকম ভাবে চুল খুলে রাত বিরেতে বাগানের ভেতর দিয়ে এই ঘর সেই ঘর ঘুরে বেড়ানো ভালো না। কখন কোন বদ নজর লাগে কে বলতে পারে। কিন্তু চাচি তা হেসে উড়িয়ে দিয়ে তার স্বভাব সুলভ কোমল কণ্ঠে জবাব দিয়েছেন, এসব কিছুই না, কিছুই হবে না। তিনি একা একা বেশিক্ষণ থাকতে পারেন না। বাড়ির লোকের মুখ না দেখে বেশিক্ষণ থাকলে নাকি তার শরীর খারাপ করে। কি অদ্ভুত কথা! কিন্তু আজ তার সব কথা, হাসি কি যেন তার নির্মম থাবা দিয়ে মুছে দিয়েছে। নিজেকে যেন অদৃশ্য এক লোহার বর্ম দিয়ে আড়াল করে রেখেছেন চারিদিক থেকে। সেই পরীক্ষা সীমানার কাছাকাছি কেউ গেলেও যেন কোনো এক পাহারাদার তার শক্ত হাত দিয়ে এক ঝটকায় সরিয়ে দিচ্ছে তাকে। তার শক্তি উপেক্ষা করে যেন কারো চাচির কাছে যাওয়ার সামর্থ্যটুকুও নেই। প্রথম কদিন সবাই সময় অসময়ে চাচির কাছে গেছে খোঁজ খবর নিতে, কিন্তু চাচি একেবারেই শয্যা নিয়েছেন। খুব প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামেন না, কোথাও যান না, এমনকি খাওয়া দাওয়াও প্রায় বন্ধই করে দিয়েছেন। কেউ কোনো কথা বললে উত্তরের বদলে শুধু বোবা দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন প্রশ্নকারীর দিকে। কখনো কখনো তাকাতেনও না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকতেন। পবন চাচার সাথেও কথা বন্ধ করে দেন। শুধু খাওয়ার সময় চাচার হাতে একটু খান, তাও নিজের ইচ্ছা মতো। ইচ্ছা না হলে দিনের পর দিন না খেয়েই পার করে দেন। চেহারার দিকে যেন আর তাকানো যায় না। কয়েকদিনেই যেন চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে, চোখের নিচে যেন কেউ এক পুঁজ কালি লেপটে দিয়েছে। এভাবেই কেটে যায় বেশ কদিন। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলছিল ধীরে ধীরে। এরপর মিষ্টি চাচিকে ঘিরে সূচনা হয় নতুন এক রহস্যের। ঘটতে থাকে এক নতুন ঘটনা। এক রাতে পবন চাচা মিষ্টি চাচির পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। মধ্যরাত্রিরে হঠাৎই চাচার এক অশুভ অনুভূতি হয়। ঘুমের মধ্যেই তার মনে পড়তে থাকে সে যেন অশুভ কোনো কিছুর মধ্যে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। হঠাৎই তার কান যায় তার ঘরেই মিষ্টি রিনরিনে কণ্ঠে কেউ যেন কোরআন তেলাওয়াত করছে। সেই তেলাওয়াতের সুরের মূর্ছনায় সে যেন ঘুমের মধ্যেই প্রবেশ করে অন্য এক জগতে, যেন এই পৃথিবীর সাথে সকল বন্ধন ছিন্ন হয়েছে তার। সে আর ইহলোকের বাসিন্দা নয়, বিচরণ করতে থাকে আধো ঘুমে আধো জাগরণে অদ্ভুত এক জগতে। হঠাৎ তার মনে হয় এটা সত্যি নয়, তাকে ফিরতে হবে ভেতরে, তাকে দেখতে হবে কি হচ্ছে, খুলতে হবে এই অশুভ অনুভূতির জট। সে চেষ্টা করে চোখ খুলে উঠে বসতে। অদ্ভুত এক শক্তি যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে, হরণ করেছে তার শরীরের সমস্ত শক্তি। হঠাৎই পাশের জামে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে কানে, আর হঠাৎ যেন সে তার হারানো শক্তি ফিরে পায়। তার শরীর যেন পাখির পালকের মতো হালকা লাগতে শুরু করে। অস্ফুট স্বরে আল্লাহ বলে উঠে বসতেই সে চোখ খুলে সামনে দেখতে পায় তার বউ মিষ্টি চাচিকে। সেই মিষ্টি রিনরিনে কিন্নর কণ্ঠের চাচি তাকে বলে, আসসালামু আলাইকুম। পবন চাচা অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাচির দিকে। যে মানুষ কখনো নামাজ পড়ে না সেই মানুষের পরনে তখন নামাজের পোশাক। কোমর ছাড়িয়ে হাঁটু অবধি নেমেছে তার হিজাব। কি শান্ত মুখখানি, যেন রাজ্যের প্রশান্তি আর শুভ্রতা বিরাজ করছে মুখে। ঠোঁটের কোণে হালকা হাসির রেখা, কিন্তু চোখ দুটো যেন একটু বেশি উজ্জ্বল। সেই চোখের তারায় যেন ঠিকরে বেরোচ্ছে সবকিছু জয় করে ফেলার এক পরম অনুভূতি। চাচা এসব দেখে যেন সালামের উত্তর দিতে ভুলে গেছেন। চাচিও তার উত্তরের অপেক্ষা না করেই দ্রুত পায়ে অন্যদিকে চলে যায়। সেই শুরু। প্রতি রাতেই চাচা শুনতে পায় সেই সুরেলা কণ্ঠের তেলাওয়াত, আর তার সুর ভেসে ভেসে যেন তার মস্তিষ্কে ঢুকে তার শিরা উপশিরায় জট পাকাতে থাকে। এই সুরের ঘোরে মগ্ন থেকেও যেন তিনি ছটফট করতে থাকেন কোনো কিছু একটা আবিষ্কারের নেশায়। হয়তো কে এইভাবে তেলাওয়াত করেন তাই জানতে চায়
তার অবচেতন মন, কিন্তু অদৃশ্য কোনো এক শক্তির কাছে পরাজিত হয়ে নিঃসাড় দেহে তাকে পড়ে থাকতে হয় বিছানার এক কোণে। এরপর আজানের সাথে সাথে থেমে যায় সবকিছু, হালকা হতে থাকে তার শরীর, আর কাজ করতে শুরু করে তার স্বাভাবিক চিন্তা শক্তি। একটা সন্দেহের ক্ষীণ রেখা তার মনে উদয় হয় ধীরে ধীরে, আর তিনি শুধু ভাবেন, এ কি করে সম্ভব। এভাবে বেশ কিছুদিন যায়। পবন চাচা ভাবতে থাকেন, এই বাড়িতে যত মানুষ আছে তারা কম বেশি সবাই নিয়মিত নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে। চাচা সবার কাছে মোটামুটি পরিচিত, কিন্তু যে আওয়াজ তিনি রোজ রাতে শুনতে পান সেই আওয়াজের উৎস তিনি কিছুতেই খুঁজে পান না। কার গলার এমন সুরের তিলাওয়াত ঠিক ঠাহর করতে পারেন না তিনি। শুধু একজনের তিলাওয়াতই তিনি শোনেননি কখনো, কিন্তু সে কিভাবে তেলাওয়াত করবে ভাবেন পবন চাচা। তবে কি সেই? কিন্তু তা কি করে হয়, কিভাবে সম্ভব? একদিন পবন চাচা আব্বাকে ডেকে সবকিছু বলেন। আব্বা শুনে শুধু বিড়বিড় করে বলেন, হে আল্লাহ, তোমার লীলা বোঝা দায়, এও কি সম্ভব? পবন চাচা সেদিন রাতে আব্বার কথা মতো ঘুমানোর আগে ওযু করেন, পাক পবিত্র পোশাক পরে গায়ে সুগন্ধি লাগান। এরপর এক গ্লাস পানিতে সূরা ফালাক, সূরা নাস আর আয়াতুল কুরসি পড়ে 3 বার ফোঁ দিয়ে বিসমিল্লাহ বলে পানিটা পান করেন। এরপর ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন। নিত্যদিনের মতোই তাকিয়ে দেখেন মিষ্টি চাচি তখন গভীর ঘুমে অচেতন। দেখতে দেখতে চাচাও ঘুমিয়ে পড়েন এক সময়। শেষ রাতের দিকে যথাসময়ে পবন চাচার ঘুম ভাঙে। চোখ বন্ধ অবস্থাতেই তিনি বুঝতে পারেন রোজ রাতের মতোই চাচি তার পাশে নেই আজও। আজও তিনি রোজ রাতের মতোই পাশ ফেরার চেষ্টা করলেন, কিন্তু আজ আর তাকে কোনো বেগ পেতে হল না। সাহস করে অস্ফুট স্বরে আল্লাহু আকবার বলেই এক লাফে উঠে বসেন চাচা। সামনেই তাকিয়ে দেখেন এক অভূতপূর্ব দৃশ্য। তার থেকে কয়েক গজ দূরে একটা জায়নামাজে মিষ্টি চাচি বসে এক মনে কোরআন পড়ছেন। চাচার এমন আকস্মিকভাবে উঠে বসা, তাকে দেখে ফেলা, এসবে তিলাওয়াতের সামান্য বিঘ্ন ঘটল বলে তার মুখ দেখে মনে হলো চাচার। কিন্তু খানিক বাদে চাচা খেয়াল করলেন চাচির চোখ আর কোরআনের দিকে নেই। সে সেই চলচলে দৃষ্টিতে নিষ্পলক ভাবে চাচার দিকেই তাকিয়ে আছে। চাচার মনে হলো যেন সে এই জগতের কেউ নয়, যেন স্বর্গরাজ্য থেকে নেমে আসা এক রানী, যে এই দুনিয়ায় কারো অধীনে থাকতে আসেনি, এসেছে শুধুই রাজত্ব করতে। এইভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই পবন চাচার। হঠাৎ ধীর পায়ে চাচিকে তার দিকে এগিয়ে আসতে দেখে বাস্তবে ফিরে আসেন তিনি। চাচি চাচার সামনে এসে আবার লম্বা করে একটি সালাম দেন, আসসালামু আলাইকুম। তারপর সেই আগের মতোই ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে চাচার দিকে একটি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলেন, আমার তেলাওয়াত সুন্দর না? যেন পবন চাচা আর নিজের মধ্যে নেই, সম্মোহিত হয়েছেন কোনো এক অজানা রহস্যময় জাদুতে। তার মধ্যে বাস করছে অন্য কেউ। এমন ভঙ্গিতে খুব আস্তে বলেন, মাশাআল্লাহ। এভাবে যেন অনন্তকাল। একসময় ফজরের আযান কানে গেল তার। আস্তে করে বিছানায় পিঠ এলিয়ে দিলেন তিনি। হয়তো ঘুমিয়ে গেলেন বা জ্ঞান হারালেন, সে কথা আর বলতে পারেননি চাচা। পরের দিন খুব ভোরে উঠেই চাচা আব্বাকে ডেকে আমবাগানের এক পাশে নিয়ে যান আর উত্তেজিত গলায় ফিস ফিস করে বলেন গত রাতের ঘটনা। আব্বা সব শুনে বলেন, আল্লাহর কাছে সাহায্য চাও, এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি কোনো সমাধান দিতে পারছি না তোমাকে, তবে দিন কয়েকের মধ্যে আমি শহরের বাইরে যাব একটা কাজে। সেখানে একজন হুজুর আছেন, আমার বন্ধু মানুষ। যদি পারি তাকে সব বুঝিয়ে বলে নিয়ে আসবো বাড়িতে। পবন চাচা যেন আব্বার কথা শুনে একটু আশা পেলেন। আব্বা 2 দিন পরে রওনা হন তার কাজের উদ্দেশ্যে শহরের বাইরের কোন একটি এলাকায়। সেখানে গিয়ে তার কাজ সেরে এক বিকেলে তিনি বের হন তার বন্ধু হুজুরের উদ্দেশ্যে। হুজুর সাহেব থাকতেন শহরের কিনারা ঘেঁষে নদী তীরবর্তী একটি ছোট্ট
কিন্তু ছিমছাম গোছানো মসজিদে। সেখানকার ইমাম তিনি। আব্বাকে দেখে হুজুর যার পর নাই খুশি হন, কিন্তু আব্বার মুখে চিন্তার রেখা দেখে তিনি জিজ্ঞেস করেন কোনো সমস্যা হয়েছে কিনা। আব্বা শুধু বলেন তার সাথে অনেক কথা আছে এবং মূলত একটা সমস্যার কারণেই তার কাছে আসা। এইটুকু শুনেই হুজুর সাহেব আন্তরিকতার সাথে তাকে আসরের নামাজটা তার সাথে পড়ার জন্য অনুরোধ করেন এবং বলেন এরপরেই তিনি শুনবেন আব্বার কথা। আব্বাও সানন্দে রাজি হয়ে যান। নামাজ শেষে হুজুর সাহেব আর আব্বা মুখোমুখি বসেন, আর হুজুর সমস্যার কথাটা জানতে চাইলে আব্বা বলা শুরু করেন। মিষ্টি বউ, মানে যার কথা বলবো তোমাকে আমি, সে বর্তমানে আমার বাসাতেই থাকে তার স্বামীকে নিয়ে। মিষ্টি আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে। মিষ্টি যখন খুব ছোট ছিল, কথাও বলতে শেখেনি, তখন এক অজানা রোগে আক্রান্ত হয়ে কয়েকদিনের ব্যবধানে ওর মা বাবা দুজনেই পরলোক গমন করেন। এরপর মিষ্টির এক আত্মীয়ার কাছে অতি অযত্নে বেড়ে ওঠে মিষ্টি। ভালো করে খেতে পড়তেও দিত না মেয়েটাকে ওরা। এসব কিছু আমি জেনেছি অনেক পরে, যখন মিষ্টির বয়স 14-15 বছর। ভাগ্যের এক অদ্ভুত পরিহাসের মাধ্যমে মিষ্টির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। সে এক অন্য ঘটনা, অন্য একদিন বলবো বন্ধু। এরপর আমি ওকে পাত্রস্থ করি পবন নামের এক মুদি দোকানদারের সাথে। পবন এলাকায় তার ভদ্র আচরণ এবং সৎভাবে জীবনযাপন পরিচালনার জন্য অনেকের কাছে পরিচিত ও আদরের ছিল। ছেলেটার বাপ মাকেও ছিল না, কিছু আত্মীয় ছিল তারা অনেক আগেই কলকাতায় পাড়ি জমিয়েছে। এইসব দেখেই আমি পবনের সাথে মিষ্টির বিয়ে দেই। পবন মিষ্টিকে ভালোবাসে নিজের থেকেও বেশি। আজ ওর জন্যই আসা তোমার কাছে। এই বলে আব্বা ছোট করে একটি নিঃশ্বাস ফেললেন। এরপর ধীরে সুস্থে সেই দিন বিকেলের ঘটনা বলতে শুরু করলেন। 1 মাস 2 মাসের সমস্ত ঘটনাই হুজুর সাহেবকে বললেন আব্বা। সব শুনে স্বাভাবিকভাবেই হুজুর প্রশ্ন করেন, কোরআন তেলাওয়াত করা তো ভালো কথা, সবই ঠিক আছে। সে হয়তো আল্লাহর কামিল হয়েছে, হিদায়াত দিয়েছেন আল্লাহ তাকে, তাই সে এরকম আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। চেহারা আর আচরণের পরিবর্তনের বাইরে আর তো কোনো অস্বাভাবিকতা নেই তার মধ্যে, তাই না? আব্বা বললেন, সমস্যাটাই তো এখানে। ওর মতো একজন অক্ষর জ্ঞানহীন মেয়ে কিভাবে এত সুন্দর শুদ্ধভাবে সহি তেলাওয়াত করছে কোরআনের? ওর পক্ষে এটা সম্ভব নয়। মিষ্টি পড়াশোনা জানে না, বাংলা আরবি কিচ্ছু না। আব্বার কথা শুনে হুজুরের মাথায় খানিক চিন্তার রেখা দেখা দেয়। এরপরেই হুজুর হালকা একটু হেসে বলেন, ইউনুস, এমনও তো হতে পারে মেয়ে অন্য কোনোখানে কোরআন শিখেছে, তোমাদের অগোচরে হতে পারে না? আব্বা আর একটু জোর গলায় বলেন, না, এটা হতে পারে না। মিষ্টি যেভাবে যেখানে বড় হয়েছে সেখানে ওর ঠিকভাবে খাওয়া পড়াই জুটত না, অক্ষর জ্ঞানটুকুও পায়নি। আর ও খুব মিষ্টি স্বভাবের মেয়ে, মনটা খুব সহজ সরল। কোনোদিন একটা মিথ্যে কথাও বলেনি কাউকে, কারো ক্ষতি করেনি। আমাদের বাড়িতেই থাকা শুরু করে যবে থেকে আমি ওকে আমার কাছে এনেছি। তবে এখানেও কোনোদিন কোরআন শেখার কোনো সুযোগ পায়নি। আর ওর মতো শুদ্ধ করে তেলাওয়াত অন্য কেউ তো দূরের কথা, আমিও পারি না। এই পর্যন্ত শুনে হুজুর সাহেব কিছুক্ষণ চুপ থাকেন। তারপর শান্ত মুখে আব্বাকে আশ্বাস দিয়ে বলেন বাসায় চলে যেতে। তিনি আগামী বৃহস্পতিবার যাবেন একবার। আব্বা এত দেরি করে যাওয়ার কথা শুনে একটু ইতস্তত করে কিছু বলতে যাওয়ার আগেই হুজুর তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তার যতদূর মনে হয়েছে খুব বেশি একটা চিন্তার কিছু নেই। আব্বাও যেন নিশ্চিন্ত মনে বাসায় চলে যান। আসলে একজন নিরক্ষর মেয়ে, যার বাংলা, ইংরেজি, আরবি কোনো বিষয়ে কোনো অক্ষর জ্ঞান নেই, তার পক্ষে মাত্র কয়েকদিনের মধ্যে আরবি শিখে নেওয়াটা এবং এত সুন্দর করে তেলাওয়াত করাটা আসলে যে স্বাভাবিক নয়। বলতে গেলে পুরো বিষয়টাই হুজুর ঠিক ততটা আমলে নেননি তখন। আব্বা এরপর বাসায় চলে আসেন এবং পবন চাচা সহ সবাইকে জানান পুরো বিষয়টা। এর 2 দিন পর নানি আম্মা এক সন্ধ্যায় খেয়াল করেন মিষ্টি চাচিদের ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে। সন্ধ্যা হয়ে গেলেও এখনো বাতি জ্বালানো হয়নি দেখে তিনি একটু অবাক হন। চাচি এরকম হয়ে যাওয়ার পর থেকে পবন চাচা সন্ধ্যা লাগার আগেই তার দোকান বন্ধ করে বাসায় চলে আসতেন।
আজ হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছেন, এখনো বাড়িতে আসেননি। একে তো এই অবস্থা, তারপরে ঘরের বউটা একা একা কি করছে কে জানে। নানি আম্মা মনে মনে এইসব ভেবেই মিষ্টি চাচির ঘরের দিকে পা বাড়ান। ঘরের চৌকাঠে পা রাখতেই যেন তার মনে হলো সারা শরীরে হালকা বিদ্যুৎ খেলে গেল। আগেই বলেছি, আমার নানি আম্মা ছিলেন বাড়ির সব থেকে মুরব্বী, আর তিনি ছিলেন 5 ওয়াক্ত নামাজি। বেশ পরহেজগার মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়। সবাই তাকে বেশ সমীহ করে চলত তার দৃঢ় অবিচলিত মনোবল, শক্ত সামর্থ্য চেহারার জন্য। মনের দিক থেকে এতটা সাহসী একজন মানুষও যেন হালকা বিচলিত হয়ে পড়ল আচমকা এই অনুভূতিতে। একটু থেমে যেন বোঝার চেষ্টা করলেন কি হলো এটা, কিন্তু পরক্ষণেই হেসে উড়িয়ে দিয়ে বিসমিল্লাহ বলে ডান পা বাড়িয়ে ঘরে প্রবেশ করেন। বাইরে সবে সাজ লাগতে শুরু করেছে। কমলা রঙের সূর্যের গোলাটা পাটের ওপারে পড়ে গিয়েও যেন উঁকি দিয়ে দেখছে এখনো। কিভাবে তার চোখ বোঝার সাথে সাথেই সারা পৃথিবী ঢেকে যাবে গাঢ় কালো অন্ধকারে। তার মিটমিটে হালকা কালচে লাল আলো এখনো চারিদিকে ছড়িয়ে আছে, তাতে বাইরের সবই স্পষ্ট দেখা যায় এখনো। কিন্তু মিষ্টি চাচির ঘরের মধ্যে যেন অন্ধকার একটু বেশি বলেই মনে হলো নানি আম্মার। জমাট বাঁধা অন্ধকারের থেকে বড় হয়ে দাঁড়ালো তার অনুভূতিটা। কিছুক্ষণ আগের সেই অশুভ অনুভূতিটা যেন ফিরে এসেছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। হঠাৎ ঘাড়ের কাছে হালকা সুরসুরানি অনুভব করলেন তিনি। এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেন কোনো অজানা আততায়ীকে, কিন্তু নিরেট কালো অন্ধকার ছাড়া তিনি চোখে আর কিছুই দেখতে পান না। হঠাৎ কি মনে করে তিনি সামনের দিকে এগোনোর চেষ্টা করেন, তখনই বুঝতে পারেন তার পা আটকে গিয়েছে কোনো অদৃশ্য শিকলে। এইবার তিনি বেশ অবাক হন। নিজের অজান্তেই লড়াই করতে শুরু করেন সেই অচেনা বাঁধন থেকে নিজেকে মুক্ত করার জন্য। তিনি নিজেকে বোঝাতে থাকেন কত শতবার এই ঘরে তিনি এসেছেন। এই ঘরের প্রতিটা কোণা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের মতোই পরিচিত। কিন্তু আজ কেন তার এমন অনুভূতি হবে? আজ কেন তার মনে হচ্ছে তার পা তার নিজের পা নয়? সে শুনতে চাইছে না তার কথা। এই সবই কি তার মনের ভুল, নাকি এই ঘরে আশ্রয় নিয়েছে কোনো অদৃশ্য শক্তি? তাদের অজান্তেই বসবাস করছে, তার অশুভ ছায়া বিছিয়ে রেখেছে এই ঘরের প্রতিটি কোণায়। এইভাবে কতক্ষণ গেছে নানি আম্মার খেয়াল নেই। একটা সময় তিনি ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন হয়তো। এখানে যে আসলেই অশুভ কিছু বাসা বেঁধেছে এ যেন তার সাহসী যুক্তিবাদী মন মানতে চাইছিল না এত সহজে। হঠাৎই তিনি যেন সমস্ত বাঁধন মুক্ত হয়ে যান, কিন্তু কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। সেই ঘন অন্ধকারেও তার অস্তিত্ব যেন একদম পরিষ্কার বুঝতে পারলেন নানি আম্মা। ভয় এবার যেন একদম এক লাফে তার গলার মধ্যে এসে জাঁকিয়ে বসল। দম আটকে আসতে চাইল তার। চিৎকার করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আবিষ্কার করেন এটা তার কল্পিত কোনো অচেনা অদৃশ্য আততায়ী নয়, বরং রক্ত মাংসের শরীরে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তিনি চিনতে পারেন তাকে। দেখতে পান হাতে একটি মোমবাতি নিয়ে এগিয়ে আসছেন চাচা। মোমবাতির সেই নিভু নিভু আলোতে পবন চাচার মুখটা কেমন অপার্থিব লাগছিল বলেই হয়তো নানি আম্মা প্রথম দর্শনে ঠিক চিনে উঠতে পারেননি তাকে। পবন চাচাকে দেখে যেন থরে প্রাণ ফিরে পান নানি আম্মা। তাকে দেখেই ব্যস্ত পায়ে জলদি তার কাছে যান আর তাকে বলেন খারাপ কিছু একটা হয়তো হতে চলেছে, তার মনটা কু ডাকছে। জলদি করে ঘরের আলো জ্বালাতে বলেন আর মিষ্টি বউ কোথায় আছে তাকে খুঁজে বের করতে বলেন। পবন চাচা মাত্রই দোকান থেকে ফিরেছেন। বাইরে থেকে ঘর অন্ধকার দেখে তার মনেও একটু ভয় বাসা বেঁধেছিল। 2-1 দিন ধরেই একটি বিষয় তার কাছে খুব অস্বাভাবিক লাগছিল, কিন্তু কথাটা কাউকে তিনি বলেননি। সময়ে অসময়ে ঘরের বাতি ফিউজ হয়ে যাচ্ছে। প্রথম দিন স্বাভাবিকভাবে নিলেও পরের দিন যখন নতুন বাতি কিনে এনে লাগানোর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে এক বিকট শব্দে বাতিটা ভেঙে ছিটকে পড়ে ঘরের মেঝেতে, তখনই তিনি প্রথম ভয়টা পান।
কিন্তু কাউকে কিছু না বলে নিঃশব্দে তিনি একটার পর একটা বাতি বদলাতে থাকেন। চাচির ঘরের বাতির ফিউজটা তো ফাঁকাই পড়ে আছে, কারণ তার ঘরের বাতিটা কোনোভাবেই জ্বলছে না দেখে চাচা খুব ভালোভাবে পরীক্ষা করে দেখছেন ইলেকট্রিক্যাল কোনো ঝামেলা নেই সেখানে। শেষে কি জানি কি ভেবে চাচা আর ওই ঘরে বাতি দেওয়ার চেষ্টাই করেননি। আজও দোকানে যাওয়ার আগে সব পরীক্ষা করে গিয়েছেন কোথাও কোনো সমস্যা ছিল কিনা, কিন্তু বাসায় ঢুকেই আবার সব অন্ধকার দেখে বুঝেই নিয়েছিলেন পুরো ব্যাপারটা। তাই মোমবাতি জ্বালিয়েই ঘরে ঢোকেন তিনি। এরপর এক হাতে মোমবাতি আর এক পাশে নানি আম্মাকে নিয়ে খুঁজতে থাকেন মিষ্টি চাচিকে। ঘরের কোথাও তাকে পাওয়া যায় না। এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে পবন চাচার বুকটা। ঘর থেকে বেরিয়ে নানি আম্মাকে খুব শান্ত অথচ চাপা স্বরে বলেন, আমি জানি ও কোথায় আছে। নানি আম্মা উৎকণ্ঠিত হয়ে পবন চাচার দিকে তাকিয়ে থাকেন। পবন চাচা ধীর পায়ে মোমবাতি নিয়ে আম বাগানের দিকে এগোতে থাকেন। একটু পর নানি আম্মাও চাচার পিছু নেন। চাচা নিঃশব্দে হেঁটে চলেন। একটু পর বাগানের যে দিকটায় পারিবারিক কবরস্থান সেই দিকে চাচা এগিয়ে যান। একটু এগিয়ে যেতেই মোমবাতির অপর্যাপ্ত আলোয় দেখা যায় এক আধভৌতিক দৃশ্য। কবরস্থানের এক পাশে একটা বিরাট বট গাছে তার নিচেই ঘন কালো অন্ধকারে বসে দুলে দুলে আপন মনে কোরআন পাঠ করছে মিষ্টি চাচি। নানি আম্মা চেয়ে থাকেন বিস্ফারিত নয়নে। অথচ এই ঘটনার সাথে চাচা যেন অভ্যস্ত। এমনই পরিচিত ভঙ্গিতে তিনি চাচির আরেকটু কাছে এগিয়ে গিয়ে তার পিঠে হাত রাখেন আর মৃদুস্বরে তাকে বলেন, চলো ঘরে চলো। চাচি যেন এক অবোধ বালিকা যে ভুল করে ভুল পথে চলে এসেছে, তার আপন জনের দেখা পেয়ে সেই লক্ষ্মী বালিকাটির মতো তার হাত ধরে ধীর পায়ে এগিয়ে যেতে থাকেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এরপর চাচা চাচিকে নিয়ে ঘরের ভেতরে চলে যান আর নানি আম্মা বোবা চোখ মেলে তাকিয়ে থাকেন তাদের চলে যাওয়া দেখেন। পরদিন থেকে শুরু হয় অন্য এক ঘটনার সূত্রপাত, আর তার জের ধরে আরো কিছু ঘটনা ঘটতে থাকে খুব দ্রুত গতিতে। যেমন চাচির ঘর থেকে দিনে রাতে প্রায়ই শোনা যেত কোরআনের তেলাওয়াত। মাঝে মাঝে যখন প্রকৃতি নীরব হয়ে থাকে তখন শোনা যায় তার তীক্ষ্ণ চিৎকার। মাঝে মাঝে যেন কারোর সাথে কথোপকথন করছেন এমন ভঙ্গিতে খুব জোরে জোরে কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। কিন্তু তার সেই সব কথা কেউই বুঝতে পারেন না, কারণ চাচি যে ভাষায় কথা বলেন সেটা আরবির মতো শোনা যায় অনেকটা। সবাই শুধু দূর থেকে এইসব দেখে আর শোনে, মনে মনে তটস্থ হয় এক অজানা রহস্যের কিনারা করতে। কখনো কখনো কেউ যদি মিষ্টি চাচির ঘরের দিকে যায় আর চাচি দেখে ফেলেন তাহলে খুব সুন্দর করে সালাম দিয়ে চাচি তাকে আরবিতে কিছু বলেন, কিছু হয়তো জিজ্ঞাসা করেন, কিন্তু সেই ব্যক্তির উত্তর দেয়া কাছে যাওয়া তো দূরের কথা, তখনই এক প্রকার যান বাঁচানোর তড়িঘড়ি লেগে যায়, যেন সে পালিয়ে বাঁচেন। এইসবের মধ্যে এক বৃহস্পতিবার বিকেলে হুজুর সাহেব আসেন বাড়িতে। আব্বাও ছিলেন তার সাথে, আর বাড়ির অন্যান্যরাও জানত বিষয়টা। তাই সবাই নিজের অজান্তেই যেন এক প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শুধু যেন হুজুর সাহেব আসছেন না তাদের বাড়িতে, সঙ্গে করে যেন এক ভরসার আলো নিয়ে এসেছেন তাদেরকে আর এই বাড়িটাকে এক আততায়ীর হাত থেকে বাঁচানোর জন্য। হুজুর বাড়িতে ঢুকে আগে মিষ্টি বউয়ের ঘরটা দেখতে চান, এরপর আব্বা তাকে সেদিকে নিয়ে যান। ঘরের চৌকাঠে পা রাখতেই তিনি যেন কেঁপে ওঠেন হালকা। আব্বা জিজ্ঞাসা করেন সব ঠিক আছে কিনা। হুজুর শুকনা মুখে বলেন তিনি এখানে দাঁড়াবেন না, অন্য কোথাও যেন তার বসার ব্যবস্থা করা হয়। আব্বা তাকে নিয়ে আমাদের বসার ঘরে বসান। হুজুরকে দম নেন, এরপর আব্বার উদ্দেশ্যে তাকিয়ে বলেন, আমি সবটা তো বুঝতে পারিনি, তবে যতটুকু বুঝেছি তাই বলবো। তার আগে তোমাদের কারো কিছু বলার থাকলে আমাকে বলতে পারো, তাহলে আমার জন্য ব্যাখ্যা দেওয়ার সুবিধা হবে। এই বলে তিনি মাথা নিচু করেন। আব্বা বলেন তার যা বলার আগেই বলেছেন, এখন অন্য কেউ যদি কিছু বলতে চায় বলতে পারে। পবন চাচা এই কথা শুনে একটু নড়ে চড়ে বসেন, এরপর একটু আনমনা হয়ে হুজুরকে সালাম দিয়ে বলা শুরু করেন। বিয়ের আগে আমি মিষ্টিকে কখনো দেখিনি,
এখানে আমার আত্মীয় পরিজন কেউ না থাকায় ডাক্তার ভাইকে আমি নিজের ভাইয়ের মতোই দেখেছি, তাই তিনি বলাতে আমি কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করিনি। কোনো প্রকার আপত্তি ছাড়াই আমি বিয়েতে মত প্রকাশ করি। বিয়ের আগেই ভাই আমাকে বলেন মিষ্টি অক্ষর জ্ঞানহীন, কিন্তু এটা নিয়ে সত্যি বলতে আমার কোনো আপত্তি ছিল না। বিয়ের পর যখন মিষ্টিকে নিয়ে এই বাড়িতে থাকা শুরু করি, তখন থেকেই যেন আমি এক অন্যরকম মিষ্টিকে দেখতে পাই। হাসি খুশি, প্রাণোচ্ছল, প্রাণবন্ত, চঞ্চলা, একটা মেয়ে যে সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করছে, ঘরকন্যার কাজের সাথে সমানভাবে সবার খেয়াল রাখছে, সাথে আমারও যত্ন করছে। কখনো কোনো বিষয়ে ওর মন খারাপ হতে দেখিনি। কিন্তু আমি মাঝে মাঝে দ্বিধায় পড়ে যেতাম এইটা ভেবে, এই মানুষটা নাকি একদমই পড়াশোনা জানে না, অথচ কথাবার্তা কত মার্জিত, রুচিশীল। আমি মিষ্টিকে এই নিয়ে কোনোদিন সরাসরি কোনো প্রশ্ন করিনি, তবে আকার ইঙ্গিত দিয়ে তাকে লেখাপড়া শেখার কথা বুঝিয়েছি। মিষ্টি ওইসব কথার ধারে কাছেও যেত না। অনেক কষ্টে আমি ওকে ওর নামটা লিখতে শিখিয়েছিলাম। প্রথম যেদিন দেখলাম ও হাতে কিছু একটা নিয়ে উল্টা দিক হয়ে কিছু একটা বিড়বিড় করে পড়ছে, আমি প্রথম ধাক্কাটা খেলাম। ভাবলাম ও কি আমাকে মিথ্যে বলল? কাছে যেতেই যেন ভূত দেখার মতো চমকে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ওর এলোমেলো হাত থেকে পড়তে গিয়েও ধরে ফেললাম যখন বইটা, দেখলাম সেটা একটা কোরআন শরীফ, যা আমার পুরনো বইয়ের ট্রাঙ্কে ছিল। সেটা ওর হাতে দেখে, পড়তে দেখে আমি খুব অবাক হই, কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই খুব বিরক্তির একটা ভাব নিয়ে মিষ্টি ওইখান থেকে সরে পড়ে। আমি পরে ডাক্তার ভাইকে ডেকে জিজ্ঞাসা করি আসলেই মিষ্টি পড়াশোনা জানে কিনা। ভাই আমাকে নিশ্চিত করে বলেন আসলেই জানে না। আমি পড়ে যাই এক মহাদ্বিধায়। এরপর এক রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎই কারোর আকুল আবেদনের ভঙ্গিতে বলা একটা কথা কানে যেতেই সচেতন হয়ে যাই। আমার পাশ থেকেই যেন কথাটা কেউ বলল, আপনি আসবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি চাই না কিছু শিখতে, আপনি দয়া করে চলে যান। একটু সতর্ক হতেই টের পেলাম মিষ্টির কণ্ঠ ওটা, কিন্তু ও এত রাতে কার সাথে কথা বলছে, কাকেই বা চলে যাওয়ার জন্য কাকুতি মিনতি করছে। চোখটা না খুলেই বুঝতে পারলাম একসময় ওর ক্লান্ত শরীর বিছানায় সে এলিয়ে দিয়েছে। একটু পরেই শ্বাস প্রশ্বাসের ভারী শব্দ টের পেলাম। ও ঘুমিয়ে গেছে। চোখ খুলে কাউকে দেখতে পেলাম না আশেপাশে। এরপর 7-5 চিন্তা করতে করতে আমিও ঘুমিয়ে যাই, আর পরের দিন এই ঘটনাকে নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দেই। কিন্তু প্রায়ই আমি ওকে অন্ধকারে বসে তেলাওয়াত করতে শুনেছি, নিজের সাথে কথা বলতে শুনেছি, আর চাচি আম্মার সাথে কবরস্থানের ওই জায়গা থেকে ওকে পাওয়া নতুন ছিল না আমার কাছে। এর আগেও 3-4 বার মধ্যরাতে ঘুম ভেঙে ওকে পাশে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই একই জায়গায় গিয়ে পেয়েছি। এরপর সেই দিনের বিকেলবেলা ওই ঘটনা, যেটা কুয়ার পাড়ে মিষ্টির সাথে ঘটেছে, বাকি সবকিছুই সবাই জানে বলেই বড় করে একটা নিঃশ্বাস ফেলেন চাচা। চাচার কথা শেষ হতে না হতেই কোথা থেকে যেন মিষ্টি চাচি এসে হাজির হন ঘরের ভেতরে। এতক্ষণ যেন সে সব কথা আড়াল থেকে শুনছিল, আর চাচার কথা শেষ হওয়ার অপেক্ষায় ছিল, এমন ভঙ্গিতেই ঘরের ভেতরে প্রবেশ করে। ঘর ভর্তি মানুষ, কেউই যেন এই সময় চাচিকে এখানে প্রত্যাশা করেনি, তাই চাচির এমন স্বাভাবিকভাবে এমন অসময়ে উপস্থিতিটা কেউই মেনে নিতে পারছিল না। সবাই অবাক নয়নে চাচিকে দেখছিল, কিন্তু চাচি তখন দাঁড়িয়ে আছে, মাথায় তার নামাজের লম্বা হিজাব। হঠাৎই সে সালাম দিয়ে ওঠে সকলের উদ্দেশ্যে, আসসালামু আলাইকুম। সবাই আরেক দফা অবাক হয়, এক অজানা ভয়ে আতঙ্কিত হয়ে আরেকটু সেটে যায় একজন আরেকজনের সাথে। পবন চাচা সহ সবাই তখন ভাবছে, এ কে? চাচির বেশে এ কি কোনো মানুষ, নাকি অন্য কোনো জগতের বাসিন্দা? এমন কণ্ঠ কি এই দুনিয়ার কোনো মেয়ের হতে পারে? চাচি তখন যেন আর চাচি নেই, তার মধ্যে জাঁকিয়ে বসেছে অন্য কিছু, খুব শক্তিশালী কিছু, যে তার ভরাট কণ্ঠে আবার বলে ওঠে, আমি এই ঘরে প্রবেশ করব, আমার আপনাদের সাথে কথা আছে, কিন্তু প্রবেশ করতে পারছি না, কারণ এই ঘরে একজন আছেন যিনি নাপাক শরীরে নাপাক কাপড়ে অবস্থান করছেন। দয়া করে সে যেন এখান থেকে বেরিয়ে যান। এই বলে তিনি থামলে সকলে
সকলেই মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। অনেকক্ষণ পরে চাচি সেই ভারী গমগমে কণ্ঠে আমার নানি আম্মার পাশে দাঁড়িয়ে থাকা এক ভাবির দিকে লক্ষ্য করে গম্ভীর রাগী কণ্ঠে বলে ওঠেন, আমার কথা বুঝতে পারেননি? আপনি নাপাক, আপনার কাপড় নাপাক, আপনার গোসল নেই। চাচির সেই ভারী পুরুষালী কণ্ঠ তখন গমগম করছে পুরো ঘর জুড়ে। হঠাৎ করে ঘর ভর্তি লোকের মধ্যে ভাবিকে উদ্দেশ্য করে এরকম একটা কথা বলে ওঠাতে সেই ভাবি ভয়ে দ্রুত কাঁপা কাঁপা পায়ে ঘর ত্যাগ করেন। চাচির দিকে তাকিয়ে মনে হলো হঠাৎই যেন তার গলা আর চোখ লাল হয়ে গিয়েছে, কিন্তু ভাবি ঘর থেকে বেরিয়ে যেতেই যেন তিনি স্বাভাবিকভাবে ঘরে প্রবেশ করেন, আর তার চেহারাও স্বাভাবিক হয়ে যায় নিমিষে। একটা চেয়ারে সবার থেকে একটু দূরে মাথা ঈষৎ নিচু করে বসে তিনি বলতে শুরু করেন, আপনাদেরকে না চাইতেও বিরক্ত করার জন্য অনেক দুঃখিত আমি, সেজন্য মাফ চেয়ে নিচ্ছি। তবে আমাকে ভুল বুঝবেন না, আপনারা যেমন আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমি আমার নামটি প্রকাশ করব না। কেন করব না সেটি এখানে উপস্থিত আর কেউ না বুঝলেও হুজুর সাহেব ঠিকই বুঝতে পারবেন। আমার আদি নিবাস মরক্কো শহরের একটি নির্জন উপত্যকায়। আপনাদের যেমন আল্লাহর কাজ করার একটা নিয়ম আছে, আমাদেরও আছে। আজ থেকে 3 বছর আগে আমাদের জাতির একটি কাফিলা যাচ্ছিল দিনের কাজে অন্য একটি মহাদেশে। আমি আল্লাহর বান্দা, তাই এই সমস্ত দিনের কাজে আমি বরাবরই অংশগ্রহণ করি। আপনাদের এলাকায় এই অংশটুকু অতিক্রম করার সময় আমাদের কাফিলায় একজন অনেক বয়স্ক জিন বার্ধক্যজনিত কারণে খুব অসুস্থ হয়ে পড়ায় আমাদের যাত্রা বিরতি দিতে হয়। এমনই সময় আমি একদিন আশেপাশে ঘোরাঘুরি করার সময় লক্ষ্য করি এই মেয়েটিকে। আল্লাহ সাক্ষী, এই মেয়ের দিকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তাকায়নি। মেয়েটিকে আমার খুব ভালো লাগে, তাই দূর থেকেই তাকে নজরে নজরে রাখতাম। আমি জানি এটা অপরাধ, কিন্তু আপনাদের মতো আমরাও আল্লাহরই সৃষ্টি। আমাদেরও ভালো লাগা আছে, আমাদেরও অনুভূতি আছে, তাই অপরাধ জানা সত্ত্বেও নিজেকে আটকাতে পারিনি। কিন্তু এই মেয়ে একজনের বউ, তাই আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কখনো ওর সম্পর্কে ভাবিনি, কিন্তু চেয়েছি এর কাছে থেকে যেতে। এর অক্ষর জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই। আমি সাহায্য করতে চেয়েছি, উপকার করতে চেয়েছি, ওর মাধ্যমে অন্যের উপকার করতে চেয়েছি, আল্লাহ সাক্ষী। কিন্তু ওকে অনেকভাবে বোঝাতে চেয়েছি। প্রথম স্বপ্নের মাধ্যমে ওকে দেখা দিয়েছি, কিন্তু ও রাজি হয়নি, আমাকে আসতে দিতে চায়নি। তাই একদিন সুযোগ বুঝে ওর সামনে আসি, কিন্তু ও ভয় পেয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। সেই মুহূর্তে চলে যাই, কিন্তু প্রায়ই ওর কাছে যাই আর দূর থেকে বলতে থাকি, বোঝাতে থাকি ও আমার সম্পর্কে কাউকে যেন কিছু না বলে, আর আমাকে যেন ওর কাছে থাকার অনুমতি দেয়। কিছুতেই রাজি হয় না দেখে একদিন আমার খুব রাগ হয়। তবু আমি ওর ক্ষতির কথা ভাবিনি এক মুহূর্ত। বিশ্বাস করুন, আমি শুধু চেয়েছিলাম ওর মস্তিষ্কে অবস্থান করতে, ওর সাথে থাকতে, ওকে উপকার করতে। কিন্তু ভেবেছিলাম ওর অনুমতি ছাড়া করব না, কিন্তু আর কোনো উপায় ছিল না আমার। তাই বাধ্য হয়ে জায়গা করে নিয়েছি। ওকে অক্ষর জ্ঞান দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি। আমি ওর উপকার করব, আমাকে মাফ করবেন, কিন্তু কেউ আমাকে ওর থেকে আলাদা করতে পারবে না। আমি আঘাত না পেলে কাউকে পাল্টা আঘাত করি না, এটা আমার উসুল। আর এই উসুল ভাঙতে আমাকে দয়া করে কেউ বাধ্য করবেন না। হুজুর সাহেবকে উদ্দেশ্য করে বলছি, আগেই বলেছি, আমিও আপনাদের মতোই আল্লাহর খাস বান্দা। আপনি যা জানেন আল্লাহ আমাকে তার থেকে একটু বেশি হলেও জ্ঞান দান করেছেন। তাই আমাকে সরানোর জন্য যা কিছু আপনি করবেন তার কোনোটাই কাজে দেবে না। আপনি অযথা চেষ্টা করবেন না। এই বলে আবার সবাইকে লম্বা একটা সালাম দিয়ে মিষ্টি চাচি ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে যান। সবাই যেন এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কোনো দৈববাণী। কারো যেন আর কোনো দিকে খেয়াল ছিল না। চোখের সামনে মাত্র ঘটে যাওয়া এক শ্বাসরুদ্ধকর ঘটনার চাক্ষুষ সবাই। শ্বাস নিতেও ভুলে গেছে তারা। হঠাৎই হুজুর সাহেবের গলা খাকারিতে সবাই সম্বিত ফিরে পায়। কল্পনা থেকে যেন বাস্তবে ফিরে আসে। হুজুর সাহেব আব্বার দিকে তাকিয়ে বলেন, আজকের মতো তিনি বিদায় নেবেন, ভালোভাবে জেনে তারপর সবাইকে জানাবেন। আজকে যা বলতে চেয়েছিলেন তা এখন আর তিনি বলবেন না।
কোনো কিছু করতে না পারার জন্য মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করেন তিনি, এবং যাওয়ার আগে সবাইকে অনুরোধ করেন যেন তিনি ফিরে না আসা অবধি কেউ মিষ্টি বউকে কোনো প্রকার বিরক্ত না করে। এই বলে হুজুর চলে যান। পরবর্তী 2 দিন এভাবে কেটে যায়। 3 দিনের মাথায় হুজুর সাহেব আসেন আর আব্বাকে জোরে জোরে ডাকতে থাকেন বাড়ির বাইরে থেকেই। আব্বা সেই সময় বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। হুজুর সাহেবের ডাক শুনে তিনি দৌড়ে গেটের কাছে চলে যান। হুজুরকে ভেতরে আসতে বললেও হুজুর ভেতরে আসতে নারাজ। বাধ্য হয়ে আব্বা সেখানে দাঁড়িয়েই হুজুরের কথা শুনেন। ভেতর থেকে আমরা সবাই শ্বাসরুদ্ধ করে এই দৃশ্য দেখছিলাম। হুজুরের মুখ থেকে থেকে কখনো জ্বলে উঠছিল, কখনো তপ করে নিভে যাচ্ছিল। কিছু পরেই দেখলাম হুজুরকে দ্রুত পায়ে বড় রাস্তায় উঠে যেতে, আর আব্বা এক হতাশায় ভরা ভঙ্গুর মানুষের মতো মাথা নিচু করে ভগ্ন পায়ে ঘরে এসে বসেন। তার মুখ দেখে তখন আমরা, এমনকি নানি আম্মাও কিছু জিজ্ঞেস করার সাহস পাননি। পবন চাচা আর আব্বা সেদিন হুজুর চলে যাওয়ার পর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল বেশ। কিছুদিন পর একজন নতুন হুজুরকে নিয়ে পবন চাচা এক বিকেলে বাসায় আসেন। তার সাথে থাকা হুজুরকে চাচা তার ঘরে নিয়ে যান। একটু পর হুজুর তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে একদম বাড়িতে চলে যান। হুজুরের ঘরমাক্ত ভয়ার্ত চেহারা আর পবন চাচাকে তার পিছু পিছু ছুটতে দেখা আমরা যা বোঝার বুঝে নিয়েছিলাম। এইভাবে অনেক মাস কেটে যায়। এরই মাঝে কত হুজুর কবিরাজ এসেছেন গিয়েছেন বায়তুল কোষা থেকে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু মিষ্টি চাচির অবস্থা যেমন ছিল তেমনই। আল্লাহর রহমতে ততদিনে যুদ্ধের সমাপ্তি ঘটে। রক্ত মাংসের দানবের থাবা থেকে নিরাপদে এই বাড়ির মানুষগুলো বেঁচে গেলেও এক অশরীরী দানবের কালো ছায়া থেকে কেউ বের হতে পারছিল না। যুদ্ধের পর পরিবেশ যখন মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে, তখন একদিন নানি আম্মা তার দেশের বাড়ি চাটমোহরে যান। সেখান থেকে 2-3 দিন পরে এক বয়স্ক লোককে সাথে করে বাসায় নিয়ে আসেন। তার পরনে ছিল লম্বা আলখেল্লা, দুধ সাদা ছিল গায়ের রং। সে অন্য সবার মতো মিষ্টি চাচির ঘর দেখতে চাইলেন না, মিষ্টি চাচিকে দেখতে চাইলেন না, এবং কারো সাথে কোনো কথাও বললেন না। সরাসরি বাসায় ঢুকেই কুল বড়ই গাছের ছায়ায় যে আকাশের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে ফেললেন। এর কিছু সময় পর নানি আম্মাকে ডেকে বললেন তার পক্ষে এটা নিয়ে কিছু করা সম্ভব না, যা বোঝার তার বোঝা হয়ে গেছে। এই বাড়ির সীমানায় ঢুকতেই তিনি বুঝেছেন সব। তিনি আর কিছুই দেখতে চান না বা বুঝতে চান না। এই বলেই তিনি বাইরের দিকে হাঁটা দেন। নানি আম্মা অসহায়ের মতো তার পিছু পিছু যেতেই সেই হুজুরের মতো লোকটি তাকে উদ্দেশ্য করে বলেন, আম্মা, আমার কিছু করার নেই। আমি আপনার থেকেও বেশি অসহায় এই শক্তির কাছে। আমার মনে হয় এই দেশের কেউই পারবে না এই শক্তি থেকে এই বউকে বাঁচাতে। আপনি চাইলে একটা শেষ চেষ্টা করে দেখতে পারেন। ইন্ডিয়াতে নিয়ে যেতে বলেন। সেখানে আজমির শরীফের এক কামেল হুজুর আমার পরিচিত, আমি তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারি। এর বেশি কিছু আমি বলতে পারবো না আম্মা। আল্লাহ আপনাদের জলদি শেফা দান করুন, আমিন। এই বলে হুজুর চলে যান। ফুপু এই অবধি বলেই এক লম্বা দীর্ঘশ্বাস ছাড়েন আর বলেন, বউটা খুব ভালো ছিল, নামের মতোই মিষ্টি ছিল তার স্বভাব চরিত্র। এখনো খারাপ লাগে সেই দিনগুলোর কথা মনে পড়লে। আমি ফুপুকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এরপর কি হলো? কি হলো সেই চাচির সাথে? সে কি উদ্ধার পেয়েছিল, নাকি নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের শরীরেই লালন করতে হয়েছিল এক অপার্থিব শক্তিকে? ফুপু আবার দীর্ঘশ্বাস ফেলে বলেন, সে সম্পর্কে আর আমরা কিছু জানি না। শেষ হুজুর যে আজমির শরীফের হুজুরের ঠিকানা দিয়ে গিয়েছিলেন, তারপর আর কোনো হুজুর আসেননি বাসায়। পবন চাচা শুধু একটা কিছু নিয়ে প্রায় আব্বার সাথে নিচু স্বরে আলোচনা করতেন। আব্বাও সেভাবে কিছু বলতেন না আমাদেরকে। এর কিছুদিন পরেই চাচা আর চাচি চলে যান দেশ ছেড়ে। শুনেছিলাম ইন্ডিয়াতে চলে গেছেন চাচিকে নিয়ে। পবন চাচার দিকের আত্মীয়রা সবাই সেখানেই চাচির চিকিৎসা করাবেন। এর বেশি আমরা আর কিছু জানি না। তবে যাওয়ার দিন চাচার মলিন মুখটা আর চাচির অসহায় এক অপরাধীর মতো করে বিদায় নেওয়াটা আজও মনে আছে।
প্রিয় লিসেনার্স, আমার ফুপুর কাছে এটুকুই জানতে পেরেছি, শুনেছি এরপর আমার দাদা অনেক চেষ্টা করেছিল মিষ্টি চাচির খোঁজ নেয়ার, কিন্তু কোনোভাবেই তার খবর পাওয়া যায়নি। পবন চাচার ঠিকানাতেও আর যোগাযোগ করা যায়নি। এরপরই নাকি আমার দাদাকে দেখা যেত মধ্যরাতে উঠে জায়নামাজ বিছিয়ে বসে থাকতে। আমার ফুপুদের ধারণা সেই সময় থেকেই তিনি জিন সাধনা করতেন, তবে অবশ্যই কেউ এটাকে বিরূপভাবে দেখবেন না। আমার দাদা অনেক পরহেজগার ছিলেন। অনেক ছোট বয়স থেকেই তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, রোজা রাখতেন। হয়তো মানুষ হয়ে আরেকটি মানুষকে রক্ষা করতে না পারার অসহায়ত্ব থেকেই তিনি এই কাজটি করতে চেয়েছিলেন। কিন্তু মিষ্টি চাচিকে সাহায্য করতে না পারলেও তার সেই উদ্দেশ্য যে কতটা নেক ছিল, এর ফল অনেক দিন পর আমরা পেয়েছি। সে অন্য আরেক ঘটনা আমি পরে শেয়ার করব। মিষ্টি চাচির ঘটনাটি এখানেই শেষ, কিন্তু শেষ হয়েও স্মৃতিতে এখনো যেন তার রেশ হয়ে গেছে। একটা প্রশ্ন থেকে গেছে সেদিন এই ঘটনার সাথে সম্পৃক্ত মানুষগুলোর, আর আজ যারা শুনলেন তাদের মনেও একই প্রশ্নের উদয় হবে, কি হলো চাচির? সে কি সুস্থ হয়ে তার নিজের মানুষটার কাছে ফিরে আসতে পেরেছিল, নাকি তিলে তিলে এক অসরসী দানবের কাছে পরাজিত হয়েছিল, হারিয়ে ফেলেছিল নিজের সত্তা? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই, তবে সেদিন হুজুর সাহেব আব্বাকে যা বলেছিলেন তা আমি এখন বলতে যাচ্ছি। ঘটনার একদম শেষ অংশে চলে যাচ্ছি সেই বিকেলে আব্বা আর হুজুর সাহেবের কাছে। বলছেন, হুজুর সাহেব, ইউনুস, এই মেয়েকে আমার পক্ষে ঠিক করা সম্ভব না। শুধু আমি কেন, এই অত্র এলাকার বা এর বাইরের কেউ ঠিক করতে পারবে না। আমি আমার সারা জীবনের সমস্ত নেক আমল লাগিয়েও এত শক্তি আর এত কামেল হতে পারবো না। এই জিন অনেক শক্তিশালী, এদের শক্তি এদের নামের সাথে সম্পৃক্ত। এই জাতি অনেক শক্তিশালী, এর সাথে একটু বাড়াবাড়ি করলে আমার আর আমার অনাগত 14 পুরুষের ধ্বংস নিশ্চিত করে ছাড়বে এই জিনের সাথীরা। এতটাই শক্তিশালী এই জিনের জাতি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এর সাথে মোকাবেলা করা সম্ভব না। এদের বংশ অনেক কামেল, আল্লাহর খাস বান্দা, কিন্তু এই জিন যেটা করেছে সেটা অন্যায়। এর শাস্তি আল্লাহ তাকে দেবে, কিন্তু আমার একে মোকাবেলা করার ক্ষমতা নেই। আমি আর তুমি, আমরা সবাই শুধু যেটুকু পারি তা হলো আল্লাহর কাছে দোয়া করতে। এই জিন এই মেয়েকে কখনোই ছাড়বে না। যেহেতু মিষ্টি নামাজ আর আল্লাহর কালাম সম্পর্কে একেবারে গাফেল ছিল, তাই এর জন্য খুব সহজ হয়েছে একেবারে মিষ্টিকে আয়ত্ত করে ফেলাটা। আমি খুবই অসহায় তোমার কাছে এই কথাগুলো বলতে, যে এর বেশি কিছু আমার বলারও নেই। চাইলে তুমি মনের শান্তির জন্য অন্য জায়গায় চেষ্টা করে দেখতে পারো। এই ছিল কথোপকথন আমার দাদা আর হুজুর সাহেবের। আমার ফুপু আমাকে যতটুকু বলেছিল আমি ততটুকুই লিখেছি। হয়তো অনেকের কাছে এটা নিছক কল্পনা, বানোয়াট মনে হতে পারে, অনেকের কাছে কিছুই না মনে হতে পারে, কিন্তু ছোট্ট করে একটা কথাই বলবো, যার সাথে ঘটে তারাই বুঝে এই অনুভূতিটা কেমন। আমি আমার ফুপুর চোখ মুখ সেই সময় দেখেছি, ঘটনা বলার সময় নিজের মধ্যে আবার নতুন করে অনুভব করতে দেখেছি, রোমাঞ্চিত হতে দেখেছি। তবু আমি আবার বলছি, আমরা এই ছোট্ট পৃথিবীর বাসিন্দা হয়েও আজ আমাদের কত অর্জনের, আবিষ্কারের অহংকার, কিন্তু আদতে কি আমরা সবটা আবিষ্কার করতে পেরেছি? সেটা কি আদৌ সম্ভব? অথচ এর বাইরেও রয়ে গেছে কত শত সহস্র বছরের পুরাতন এমন অনেক কিছু, যা এই পৃথিবীর মতোই পুরনো আর রহস্যে ঘেরা। আমি আমার ফুপির কাছে যতটা শুনেছি, আমার জ্ঞান দিয়ে ততটুকুই গুছিয়ে লেখার চেষ্টা করেছি, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই অনুরোধ করছি। আর বলবো, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। সবশেষে রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমার লেখাটি কষ্ট করে পড়ার জন্য। আপনার এবং আপনার প্রিয় মডারেটর সিফাত আলম আর ভূত.com-এর সকল লিসেনারদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চমৎকার একটি ঘটনা, এবং আমি কষ্ট করে পড়েছি এই কথাটি বলবেন না, বরং আপনাকে আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ আপনি এই লম্বা ঘটনাটি অনেক কষ্ট করে লিখেছেন।
আপনি আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করুন এবং আশা করছি ভবিষ্যতেও আপনি আরো একটা ঘটনা পাঠাতে চেয়েছেন, আপনার দাদা কিভাবে অন্যদের উপকার করেছেন সম্ভবত সেই সম্পর্কে, সেটাও আমরা জানতে চাই। সেটা লিখে পাঠাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনার ঘটনার, এবং আপনি চমৎকার লেখেন, সেই ধারা অব্যাহত থাক। আমরা আপনার কাছ থেকে আরো নতুন নতুন ঘটনা পেতে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করতে চাই আপনাদেরকে, যদি এরকম চমৎকার ঘটনা মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে এইরকম ঘটনা কখনো মিস করতে না হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। You will never be alone. Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপ, বলবো না এটাকে, বরং একটা ইমেইলে। তবে ইমেলটি আমি পড়িনি, পড়েছেন আমাদের সঙ্গে কাজ করেন এমন একজন। আপনারা কণ্ঠ শুনেই বুঝে যাবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। শব্দচয়ন ও অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনার কথা মনে পড়লে এখনো আঁতকে উঠি। নাম প্রকাশ করতে চাই না। শরীয়তপুর জেলার পালং থানার বিনোদপুর ইউনিয়নের একটি গ্রামে আমাদের বসবাস। বর্তমানে আমি সৌদি আরবের প্রবাসী। ঘটনাটি ঘটে 2021 সালের মাঝামাঝি। তখন ছিল বর্ষাকাল। বন্ধুরা 4-5 জন মিলে একটা ট্রলার পিকনিকের আয়োজন করি। সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। ঘটনাটি ঘটে ট্রলার পিকনিকের 1 সপ্তাহ আগে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় 12টা। পিকনিকের বিষয়ে আলোচনা করতেছিলাম। 500 টাকা করে প্রতিজনের টিকিট। পিকনিকের খরচ বাঁচাতে এবং নিজেদের লাভের কথা চিন্তা করতেই হঠাৎ মাথায় একটা কুবুদ্ধি খেলে যায়। পিকনিকের গরুর গোস্তর জায়গায় খাসির গোস্ত হলে কেমন হয়। তখন কারোরই বুঝতে বাকি ছিল না কি করতে হবে। বন্ধুদের মাঝে একজন বলে উঠল, তাহলে কি খাসি চুরি করতে চাইছিস তোরা? বললাম হ্যাঁ, তবে রাখবো কোথায় এটা নিয়ে একটা বিপত্তি বাঁধে। সেই রাতেই কল করলাম আমার অন্য একটা বন্ধুকে। সবকিছু খুলে বলার পরে ওর বাসায় রাখতে রাজি হলো, কারণ ওরা ওদের বাসায় ছাগল পালতো। ওকে এটা বলে বুঝে যে কালকে হাট বসবে, হাটের পরে আমি তোদের বাসা থেকে নিয়ে আসি, তাহলে কেউ সন্দেহ করবে না, সবাই ভাববে কিনে আনছি। যেই ভাবা সেই কাজ। পাশের এলাকা থেকে একটা খাসি চুরি করে নিয়ে আসি 5 জন মিলে। এখন এটাকে পৌঁছে দেবে কে, সেটা নিয়ে বাঁধে আরেক বিপত্তি। এত রাতে গাড়িও পাওয়া যাবে না। রাস্তা দিয়ে নিয়ে গেলে কেউ দেখলেও বিপদ। আমাদের এখান থেকে ওর বাসায় যেতে গাড়ি ভাড়া 10 টাকা। এত রাতে গাড়ি পাওয়া যাবে না, আর এই বিষয়টা জানাজানি হয়ে গেলে একটা ঝামেলা হয়ে যাবে। ছোটবেলা থেকেই একটু ডানপিটে স্বভাবের এবং একটু সাহসীও ছিলাম, তাই বন্ধুর বাসায় ছাগল পৌঁছানোর দায়িত্ব এসে পড়ল আমার কাঁধে। তবে যেতে হবে নৌকা নিয়ে। আমাদের নিজেদের নৌকা থাকায় কোনো সমস্যা হলো না। তবে সমস্যা হচ্ছে যেতে হবে আমাকে একা। কেউ যেতে রাজি না আমার সাথে। সবাই আমাকে বুজুং বাজুং বুঝিয়ে একাই পাঠিয়ে দিল। নিজের উপর ওভার কনফিডেন্স থাকার কারণে একাই যেতে রাজি হলাম। ঘড়ির কাঁটার সময় তখন প্রায় রাত 2টা ছুঁই ছুঁই। ছাগলটা নৌকার এক মাথায় বেঁধে আমিও উঠে পড়লাম। যেতে হবে বিনোদপুর গয়াতলা বাজারের পাশেই। নৌকা নিয়ে অনেক বছর আগে দাদু বেঁচে থাকতে গিয়েছিলাম ওই পথে।
পথটা চিনতে ভুল হবে না। যাওয়ার জন্য আলো বলতে নিজের কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন আর চাঁদের আলো। বলে রাখা ভালো, বন্ধুর বাসায় যাওয়ার আগে পাড়ি দিতে হবে ছোট্ট একটা নদী, যেটাকে গ্রামের ভাষায় গাং বলে। আর ওই গাঙের খাল ধরেই আমাকে যেতে হবে। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। জিন ভূতে বিশ্বাস করি না এমনটা না, এর আগেও ছোটখাটো ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা না হয় অন্য কোনো দিন লিখে পাঠাবো। আঁকাবাঁকা খালের পথ ধরে এগিয়ে চলেছি। সেদিন আকাশে চাঁদটা যেন তার সমস্ত জ্যোৎস্না ঢেলে দিয়েছিল প্রকৃতির মাঝে। চলতে চলতে প্রায় নদীর কাছে চলে এসেছি। খালের পথ পার হয়ে যেই না নদীতে প্রবেশ করেছি, পরিবেশটা মনে হলো বদলাতে শুরু করেছে। ফোনের পাওয়ার বাটন চেপে দেখি সময় 2:47। নদীতে কোনো স্রোত ছিল না, ছিল কচুরিপানা দিয়ে ভরা। শুনেছি আরো প্রায় 40 বছর আগে এই নদী তার যৌবন হারায়। অনেক কষ্টে এদিক ওদিক করে নদী পার হয়ে আসলাম। এখনো বুঝিনি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। নদী পার হয়ে বন্ধুকে সবকিছু বুঝিয়ে বলে এবার বাড়ির পথে রওনা হব। তখন সময় 3:30-এর একটু বেশি। বন্ধুদের বাড়ির সামনে ছোট্ট একটু ফসলের জমি, যদিও ফসল নেই, আছে শুধু পানি। নদীতে প্রবেশ করতেই আগের মতো পরিবেশ পরিবর্তন হয়ে গেল। ঝলমলে জ্যোৎস্নার আলো যেন নিমিষেই অন্ধকারে হারিয়ে গেল। হঠাৎ দেখতে পেলাম দানবীয় আকারের লোমশ আকৃতির একটা কালো অবয়ব পানির তলদেশ থেকে উঠে আসছে। এটা দেখে আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খুব খারাপ কিছু করতে চলেছে। মনে মনে আল্লাহকে ডাকতে থাকি, দোয়া দুরুদ যা পারি পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি যেন সব গুলিয়ে ফেলছি। চারিদিকে কালবৈশাখী ঝড়ের মতো তোলপাড় চলতেছে। হঠাৎ করেই গলায় খুব আঘাত পাচ্ছিলাম। মনে হয় কেউ আমার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলতে চাইছে। প্রাণপণে বাঁচার চেষ্টা করেও যেন কোনো লাভ হচ্ছিল না। শরীর নিস্তেজ হয়ে আসছিল। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই আমি দেখি কিছু অপরিচিত মানুষের মুখ। জিজ্ঞেস করলাম, কোথায় আমি? জানতে পারলাম নদীর পাড়েরই এক বাড়িতে আছি। মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না, গলায় খুব ব্যথা অনুভব করছিলাম। শরীর যেন অবশ হয়ে আছে। পরিচয় দিতেই সবাই আমায় গাড়ি করে বাড়িতে দিয়ে আসলো, আর আব্বুকে বলে আসলো নৌকাটা গিয়ে নিয়ে আসার জন্য। বাসায় যখন সবকিছু জানতে চাইলো, একটু মিথ্যা কথা বলছিলাম যে আমি নৌকা নিয়ে এমনিতে একটু ঘুরতেছিলাম। বাড়ির সামনে চকে হঠাৎ প্রচন্ড বাতাস বইতে থাকে। এরপর আর কিছু মনে নেই বলে বাড়ির লোকেদের বোঝাই। হুজুরকে খবর দিয়ে এনে ঝাড়ফুঁক দেওয়া হয়। রাতে অনেক জ্বর হয় আমার। সবাই খুব চিন্তায় পড়ে যায়। আমি নাকি ঘরে থাকতেছিলাম না, কে যেন আমাকে টেনে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই রাতেই হুজুরকে খবর দিয়ে আনা হয়। হুজুর বলে কালকের রাতে এর ব্যবস্থা করা হবে। এই বলে ঝাড়ফুঁক দিয়ে আর কিছু জিনিসের একটা লিস্ট লিখে দিয়ে হুজুর চলে যায়। পরের দিন রাতে আমার উপরে ওই জিনকে হাজির করা হয়। ওই জিন যা বলল তা শুনে সবাই রীতিমতো অবাক। আমি যখন ওই নদী পার হচ্ছিলাম, তখন নাকি আমার লগের নিচে পড়ে ওই জিনের ছোট্ট বাচ্চা মারা যায়। লগি হচ্ছে বাঁশ দিয়ে বানানো নৌকা চালানোর সরঞ্জাম, তাই জীবনের বদলে জীবন আমাকে মেরে তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নেবে। সেদিন নাকি ফজরের আজান যাওয়ার কারণে কোনো ক্ষতি করতে পারে নাই। এরপরে ওই জিনকে অনেক ভয় দেখিয়ে আমাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি করানো হয়। আর রাজি হয়, তবে তাকে একটা কালো খাসি দিলে সে চলে যাবে বলে প্রতিশ্রুতি দেয় এবং বলে আগামী অমাবস্যার রাতে ওই খাসিটাকে নদীর পাড়ে নির্দিষ্ট একটা সেকরা গাছের নিচে রেখে আসতে, আর আসার সময় পিছনের দিকে না তাকাতে। আর ওই খাসিটা যেন আমি গিয়ে রেখে আসি। তবে জিনটা অভয় দিয়েছিল, পিছনের দিকে না তাকালে কোনো ক্ষতি করবে না। তবু হুজুর আমার সাথে যায়। হুজুর কিছুটা দূরে দাঁড়িয়েছিল, আর আমি গিয়ে ছাগলটাকে ওই ছ্যাকরা গাছের নিচে রেখে আসি। আসার সময় মনে হচ্ছিল ছাগলটাকে কিছু একটা জীবন্ত চিবিয়ে খাচ্ছে। অনেকটা ভয়ে ভয়েই সেদিন বাসায় ফিরি। আলহামদুলিল্লাহ, এরপর এখনো আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আশা করি ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শোনাবেন। ভালো থাকবেন রাসেল ভাই। ভূত.com দীর্ঘজীবী হোক এই কামনাই করি।
আসসালামু আলাইকুম সর্বজন প্রিয় রাসেল ভাই। শত ব্যস্ততার আধারের বুক চিরে আবারও ভূত.com-এর প্রতি আদিম আকর্ষণ এবং আমার জীবন সঙ্গীত বিশেষ অনুরোধে 2 কলম লিখলাম। ভালো লাগলে পড়ে শোনানোর বিশেষ অনুরোধ রইল। ভূত.com-এ এটি আমার দ্বিতীয় ঘটনা। সিলেক্ট হলে জানাবেন ঠিকানা। এরপর তিনি তার ঠিকানা দিয়েছেন এবং পরবর্তীতে ঘটনা শুরু করেছেন। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের এক মামার সাথে। সঙ্গত কারণে আমি তার নামটি গোপন রাখলাম। তিনি এখন আর পৃথিবীতে নেই। ঘটনার প্রয়োজনে তার নাম দিলাম মতিন মামা। ঘটনাটি ঘটেছিল তার সাথে আজ থেকে প্রায় 15 বছর আগে। অনেক কথা হলো, এবার ঘটনায় আসা যাক। বলে রাখা ভালো, তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও ডানপিটে স্বভাবের মানুষ। ছোটবেলা থেকে তিনি জিন ভূতে ভয় পেতেন না। কথিত আছে তিনি বহু দূর থেকে বসেও বর্ষাকালে তীব্র অন্ধকার রাতেও দেখতে পেতেন যে কোন জেলের মাছ ধরার জাল থেকে জিন ভূত মাছ খেয়ে চলে যেত। উপস্থিত লোকেরা এই কথার প্রমাণ চাইলে তিনি বলতেন, সকালে দেখবেন ওই জাল থেকে যতগুলো মাছ জিনেরা খেয়েছে ওই মাছের শুধু কাঁটাগুলোই জালে আটকা থাকবে। সত্যি তাই হতো। সকাল হতেই জেলেরা তাই দেখতে পেতেন যে মাছগুলোর মাঝে বিন্দুমাত্র মাংস নেই, শুধু কাঁটা অবশিষ্ট আছে। শুধু কাঁটাই থাকে কেন তার কাছে জানতে চাইলে তিনি বলতেন, তারা আগুনের তৈরি। তারা হা করলে তাদের মুখ থেকে আগুন বের হয় এবং ওই আগুনে সিদ্ধ হয়ে মাছের মাংসগুলো তাদের মুখের ভেতরে চলে যায়। আর মাছের কাঁটা তাদের পছন্দ না, তাই তারা তা ফেলে চলে যেত। এবার মূল ঘটনায় আসা যাক। মতিন মামা ছিলেন একজন কৃষকের সন্তান। জীবন জীবিকার তাগিদে তিনি কৃষি কাজের সাথে সংযুক্ত ছিলেন। তিনি প্রায় সময় রাতে কোন দিয়ে সেচে বিল থেকে কৃষি জমিতে পানি দিতেন। কোন হলো আমাদের গ্রামের সেচের এক ধরনের বিশেষ যন্ত্রের নাম, যা আজ কালের বিবর্তনে প্রায় বিলুপ্তির পথে। এমনই এক রাতে তিনি জমিতে কোন দিয়ে সেচ দিচ্ছিলেন। বলে রাখা ভালো রাসেল ভাই, তিনি প্রতিবারই সেচে দেওয়ার সময় একটা বালতি বা বল ভর্তি করে পচা ভাত তরকারি নিয়ে যেতেন। ওই বিলটিতে যেখান থেকে তিনি কৃষি জমিতে সেচ দিতেন, খাবারগুলো জিন পিশাচের বাচ্চাদের খেতে দিতেন। বলে রাখা ভালো, তিনি জিনও সাধন করতেন। জ্যোৎস্না রাত, চারিদিকে ফাল্গুনের হাওয়া বইছে। এমনকি এক রাতে তিনি কোন দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। ঘটনা বোঝার সুবিধার্থে আমি তার জবানিতে লিখলাম। ভুল হলে মাফ করবেন, বলছেন মতিন মামা। সেচ দেওয়ার সময় খেয়াল করলাম হঠাৎই কোনটা অন্য সময়ের তুলনায় বেশ ভারী মনে হচ্ছে। তাকড়া জোয়ান ছিলাম, গায়ে শক্তি থাকায় কোনো কিছু না ভেবেই পানি তোলাতে লাগলাম। চাঁদের আলোয় হঠাৎ আমার চোখে পড়ল কোণের মাথায় একটা সুন্দরী মেয়ে বসে আছে। এই মেয়েটার কপালে বড় লাল টিপ, হাতে সাদা রঙের মোটা লাল চুড়ি। মনে হলো মেয়েটা সনাতন ধর্মের হবে। বুঝতে বাকি রইল না এটা জিন। তাকে ধমক দিয়ে বললাম, ভালো চাইলে এখান থেকে চলে যা, নয়তো এর পরিণাম ভালো হবে না। এই মেয়েটির এক কথা, না যাব না, অনেকদিন ধরে কিছু খাইনি, তোকে চিবিয়ে খাবো, তারপর যাব। আমার সঙ্গে থাকা জিনের মাধ্যমে তাকে চলে যেতে বললাম। সে যেতে রাজি হলো না। তখনই আমার জিন আমাকে জানালো যে ওই কোণের উপর বসে থাকা জিনটির উদ্দেশ্য ভালো না। আপনাকে মারার জন্য সে সুদূর ভারত থেকে এসেছে। আমার পালিত জিনকে তার সাথে লড়াই করতে বললাম। সে করুণ স্বরে বলল, মালিক, সে আমার থেকে অনেক শক্তিশালী, তার সাথে আমি পারবো না বলে সে আমায় সালাম দিয়ে চলে গেল। অনেকবার বলার পরও সেই মেয়ে আকৃতির জিনটি যেতে রাজি হলো না। তারপর ধোয়া পড়া পানি তার দিকে ছুঁড়ে মারতেই সে বিকট চিৎকার করে আমার গলায় তার ভয়ঙ্কর হাত দিয়ে আমার গলা চেপে ধরল। রাসেল ভাই, হাতটা ছিল এমন, সমগ্র হাত বড় বড় লোমে ভরা, ছোট বিড়ালের বাচ্চাদের মতো নরম তার হাত। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার কোমরে জামার আস্তিনে সবসময় রাতে একটা চুরি রাখতাম। জোরে আল্লাহর নাম দিয়ে ওই চুরিটা তার দিকে ছুঁড়ে মারতেই বিকট শব্দ করে সে কোণের মাথা থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। ওই জিনটির দেহ থেকে প্রচুর রক্ত বের হতে লাগলো। তখন হঠাৎই খেয়াল করলাম পশ্চিম দিক থেকে বেশ বড় বড় জোব্বা পরা কয়েকজন লোক আমার দিকে দৌড়ে আসছে। আমি দ্রুত দৌড়ে বাড়ি চলে আসি। কিছু সময় পর দরজায় নক করার শব্দ শুনতে পাই। আমার স্ত্রী জানতে চাইলেন, কে?
জবাবে উত্তর আসলো, আমরা পুলিশ। দরজা খুললেন। তখন আমি দ্রুত পেছনের দরজা দিয়ে পালাতে থাকি, সাথে পুলিশও আমার পিছু নিল। একসময় ধান ক্ষেতের আইলে দৌড় দিলাম। পুলিশ সরু আইলে দৌড় দিতেই এক একজন ধানের জমিতে হোঁচট খেয়ে পড়তে লাগলো। একটা সময় আমাকে পুলিশ ধরে ফেললেন আর বলতে লাগলেন, থানায় চল, তোর বিরুদ্ধে একটি হিন্দু মেয়েকে খুন করার অভিযোগ আছে। রাসেল ভাই, আমি ভীষণ হতবাক হলাম। পুলিশকে এই তথ্য দিল কে? এই ঘটনার সময় ওখানে তো কেউ ছিল না। যাই হোক, পুলিশকে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম, আর এটাও বললাম যে ওটা মানুষ না, জিন। পুলিশ তা কোনো মতে বিশ্বাস করলেন না। আমি এবং কতিপয় গ্রামবাসীর অনুরোধে ঘটনাস্থলে পুলিশকে যেতে বলি। ওখানে যেতে ফজর শেষে ভোর হলো। গিয়ে বিলের পারে যা দেখি তাতে সবাই অবাক। দেখি একটা কালো বড় আকৃতির কাক মরে পড়ে আছে এবং ওই কাকের বুকে আমার রাতের চুরিটা বসানো। দেখে সবাই হতবাক। অনেক জিজ্ঞাসাবাদ আর উপস্থিত সকলের অনুরোধে এবং কোনো বাদী না থাকায় পুলিশ আমাকে ছেড়ে দিল। তখন থেকে শুধু একটা প্রশ্নই মনে ছিল, কে এত জলদি পুলিশকে জানালো? পরদিন গ্রামের এক প্রবীণ মাতাব্বরকে সাথে নিয়ে থানায় গিয়ে খোঁজ করলাম, বেশ ভালো করে। অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, কই, এমন কোনো অভিযোগ তো আমাদের থানায় আসেনি। ওই দিন রাতে তো আমরা এমন কোনো অপারেশনে যাইনি। শুনে আমরা অবাক। তবে কে ছিল ওই দিনের অভিযোগকারী? কে ছিল ওই দিনের পুলিশ? পরদিন আমার সাথে থাকা জিন হাজির করে তাদের কাছে তেমন কিছু জানতে পারেনি। তার উত্তর এখনো মেলেনি। রাসেল ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি সম্পূর্ণ সত্য, প্রচার করলে ভীষণ খুশি হব। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবারও একটা ঘটনায় যাব, তবে এই ঘটনাটি পড়েছেন জুনায়েদ। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং আগামীতেও থাকবেন। আমি আগে ভূত এফএম আর এখন ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। ভাই, আমি সারাদিন কাজ করি, সেজন্য লাইভে কখনো শোনা হয় না, কারণ সারাদিনের পরিশ্রমের কারণে রাত জাগতে পারি না। বাট আমি আপনার সবগুলো এপিসোড ডাউনলোড করে সারাদিন কাজ করি আর কানে হেডফোন লাগিয়ে এপিসোডগুলো শুনি। ভাই, আমার কাছে অনেক ছোট্ট একটি ঘটনা আছে, আর সেই ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। ঘটনাটি ঘটেছিল 3 মাস আগে। তো যাই হোক, আমি ঘটনায় যাচ্ছি। তবে যাওয়ার আগে সকল লিসেনার এবং রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভূত.com এ এটাই আমার প্রথম পাঠানো ঘটনা। এর আগে কখনো ইমেইল লিখিনি, তাই যদি ভুল ত্রুটি হয় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাসেল ভাই, আমি কুমিল্লা জেলায় মুরাদনগর থানার দারানিপাড়া নামক গ্রামে অবস্থিত একটি টিস্যু ফ্যাক্টরিতে কাজ করি। সঙ্গত কারণে আমি ফ্যাক্টরির নাম বলতে চাচ্ছি না। ভাই, আমার বাসা কুমিল্লা জেলার চান্দিনা থানার তীরচর নামক একটি গ্রামে অবস্থিত। আমার বাড়ি ও আমার কর্মস্থান পাশাপাশি 5 মিনিটের রাস্তা। তাই আগে বলে রাখি, আমার বাসা ও কর্মস্থান ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত। রাস্তার 2 পাশের গ্রাম 2 থানায় অবস্থিত। তো আমি যে রাস্তা দিয়ে আমার কর্মস্থানে যাই, সেখানে একটি অনেক বড় বট গাছ আছে, যা কিনা যুদ্ধের আগের। এই গাছ নিয়ে আমার আব্বুর মুখ থেকে অনেক ঘটনা শুনেছি, যা সময় পেলে আরেকদিন লিখে পাঠাবো। ভাই, আমার কর্মসময় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো একদিন সন্ধ্যায় আমার কাজ শেষ করে বাড়িতে যাই আর আমার স্ত্রীকে বলি গোসল করব, কাপড় নিয়ে টিউবওয়েলে আসতে।
তখন আমি আমার গায়ের টি শার্ট খুলে হাত মুখ ধুচ্ছি, আর স্ত্রী কাপড় নিয়ে এসে আমার দিকে তাকিয়ে বলছে, কাজ করার সময় কি কোনো ব্যথা পেয়েছ নাকি? বুকের ওপরটা এরকম লাল হয়ে আছে কেন? তখন আমি তাকিয়ে দেখি, সত্যি তো, এটা কিভাবে হলো, বাট কখনো আমি বুঝতে পারিনি। আর তখন ব্যাপারটা এত গুরুত্ব দেইনি এবং ভুলে যাই। তো একদিন দুপুরবেলা ফ্যাক্টরি বন্ধ থাকায় বাড়ির উঠোনে বসে আছি, কাপড়হীন উদাম শরীর নিয়ে। তখন আমার এক চাচা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? তোর বুকের উপর এত বড় হাতের ছাপ কেন? কে মেরেছে তোকে? তখন আমি চাচাকে বললাম, কই না তো, কারোর সাথেই তো ঝগড়া করিনি বলে বুকের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। এত বড় একটা হাতের ছাপ আমার বুকের উপর কিভাবে? আমি তো কারোর সাথে ঝগড়া করিনি। আর 7-5 ভাবতে ভাবতে আবারও ব্যাপারটা ভুলে যাই। রাসেল ভাই, তার 2 দিন পর আমি খেয়াল করলাম যে হাতের ছাপের অংশটুকু পুড়ে ঝলসে যাচ্ছে আর চামড়াগুলো উঠে যাচ্ছে। তখন আমি এই বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে গেলাম, আর তখন আম্মুকে বিষয়টি জানালাম। তখন আম্মু আমাকে বলে যে বিষয়টি স্বাভাবিক কিছু হবে না, তুই বড় হুজুরের কাছে যা, গিয়ে হুজুরকে হাতের ছাপটা দেখা। ভাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় দারানি পাড়া একটি এতিমখানা আছে, আর এতিমখানার বড় হুজুরের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তখন আমি আম্মুর কথা মতো হুজুরের কাছে যাই, গিয়ে হুজুরকে বিষয়টি খুলে বলি। তখন হুজুর ছাপটি দেখার পরই হুজুর বলে উঠল যে এটা তো জিনের হাতের ছাপ, আর এই হাতের ছাপটা ছিল স্বাভাবিক হাতের চাইতে অনেক বড়, আর হাতের বুড়ো আঙ্গুলটা ওই আঙ্গুলগুলোর প্রায় কাছাকাছি লম্বা। জিনেদের হাত নাকি এরকমই হয়, তাদের হাতের আঙ্গুলের মধ্যে বুড়ো আঙ্গুলটাও ওই আঙ্গুলগুলোর মতোই নাকি লম্বা হয়। আর বিষয়টা আমি ভালো করে মিলে দেখলাম, সত্যি তো, বুড়ো আঙ্গুলটা অনেক লম্বা, প্রায় ওইগুলোর সমান। হুজুর আমাকে সব বুঝিয়ে বলল। রাসেল ভাই, কথাটি শোনার পর আমি খুবই ভয় পেয়ে যাই, আর হুজুরকে বলি, হুজুর কোনো সমস্যা হবে কিনা, কিছু একটা করেন হুজুর। তখন হুজুর আমাকে একটা সময়ের কথা বলে দিল ওনার কাছে আসার জন্য। আমি বাড়িতে চলে আসি, এসে আম্মুকে সব ঘটনা খুলে বলি। তখন পাশে আমার এক চাচাতো বোন ছিল, তিনি এসব ঘটনা শুনলেন। তখন আম্মু জিজ্ঞাসা করলেন যে হুজুরকে কিছু বলেনি। আমি আম্মুকে হুজুরের দেওয়া সময়টার কথা জানালাম। সেটা শুনে আমার চাচাতো বোন বলল, তুই হুজুরের কাছে না গিয়ে সর্নিশা একটি অন্ধ হুজুর থাকে, ওইখানে সবাই যায়, ওনার কাছে সবাই উপকার পায়, সকল ধরনের চিকিৎসা উনি জিনদের মাধ্যমে করে, তুই ওখানে চলে যা। ওই আপুর কথা শুনে আম্মু রাজি হয়ে গেল আমাকে সর্নিশা হুজুরের কাছে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা রওনা দিলাম ওই অন্ধ হুজুরের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখলাম অনেক মানুষ ভিড় করে আছে, সিরিয়াল নাম্বার বসাচ্ছে। তখন আমিও আমার সিরিয়াল নাম্বারটা খাতায় বসিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমার সিরিয়াল আসবে। অবশেষে আমার সিরিয়াল চলে আসলো। আসার পর আমি হুজুরের কাছে গিয়ে বসলাম। বসে আমার বুকের উপর হাতের ছাপের কথাটা বলতে লাগলাম। কিছু বলার পর উনি আমাকে থামিয়ে দিয়ে বলল, আর বলতে হবে না, আমি বুঝে গেছি কি হয়েছে বিষয়টা। তখন দেখলাম উনি ওনার হাতে থাকা স্টিলের গ্লাস আর একটা ধান কাটার কাছে নিল, নিয়ে ওই কাছের গোড়া দিয়ে গ্লাসের ভিতরে কি যেন খোঁচাতে লাগলো জোরে জোরে, আর কি যেন বলছিল। একটু পর উনি আমার উদ্দেশ্য করে বলছে, তোমার বুকের উপর হাতের ছাপটা ওটা স্বাভাবিক কোনো হাতের ছাপ না, এটা একটা জিনের হাতের ছাপ। ওই দিন সন্ধ্যায় তুমি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলে, ঠিক তখনই ওই রাস্তা ধরে জিনটা যাচ্ছিল তার নিজ গন্তব্যে। তুমি তখন তার সামনে পড়ে গিয়েছিলে, তখন সে হাত দিয়ে তোমাকে ওর সামনে থেকে সরিয়ে দিয়েছে, যা তুমি বুঝতেই পারোনি। ওই জিনটা ভালো ছিল, তাই সে তোমার কোনো ক্ষতি না করে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে চলে গেছে। আর তোমার বুকের উপর ছাপের অংশটুকু পুড়ে যাওয়ার কারণ, জিনেরা তো আগুনের তৈরি, তাই ওই হাতের ছাপের অংশটুকু পুড়ে যাচ্ছে। তখন তিনি বলেন, যাই হোক, আর কোনো সমস্যা হবে না, আমি বিষয়টা দেখব, তবে তুমি টাইম মেনটেন করে চলো। আর তিনি আমাকে পানি পড়া ও তেল পড়া দিল, সাথে একটি তাবিজ দিল, আর হাদিয়া হিসেবে 800 টাকা নিল। এখানে একটা মজার বিষয় হলো ভাইয়া, আমার আগে যে মহিলাকে হুজুর দেখেছিল, ওই মহিলা হুজুরের হাদিয়া নিয়ে দামাদামি করছিল, মানে উনি চাচ্ছিল কম দেওয়ার জন্য, আর হুজুর না করছে। পরে হুজুর বলল, আমাকে তুমি ঠকিয়ে লাভ নেই, এই টাকা আমার না,
এই টাকা যাদের আমি তাদের দিয়ে দেব, তুমি আমাকে কম দিও না। তখন আমি হুজুরের কথাগুলো শুনে অবাক হলাম যে যাদের টাকা তাদের কাছে দিয়ে দিবে মানে? হুজুর কাদের বোঝাচ্ছে? রাসেল ভাই, আমার সাথে আমার একজন মামাও এসেছিল। তখন আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা হুজুর এগুলো কি বলছে? তখন মামা বলল, হুজুর এই টাকা দিয়ে ওনার জিনদের নাকি মিষ্টি খাওয়ান, আর রাতে উনি জিনদের মাধ্যমে সবার সমস্যার সমাধান করে থাকেন। আর আমার মামা আগেও অনেকবার ওই হুজুরের কাছে এসেছিলেন, আর উনি আমাদের নিয়ে এলেন। হুজুর মামাকে চিনে। তো আমরা চলে এলাম। প্রিয় রাসেল ভাই, তারপর আমার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ভাই ওই হাতের ছাপটা এখনো আমার বুকের উপর রয়ে গেছে। আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারবো। জানি ঘটনাটি ভয়ঙ্কর না, বাট এটি একটি সত্য ঘটনা। যদি ঘটনা সিলেক্ট করা হয় তাহলে আরো অনেক ঘটনা আছে, লিখে পাঠাবো সময় করে। আর সিলেক্ট হলে আমাকে জানাবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। নাম MD আব্দুল কাদের, অ্যাড্রেস চান্দিনা, কুমিল্লা। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এইবারে একটা অডিও ক্লিপে যাব। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। পরিচয় আমি বলছি না, কারণ যিনি ঘটনা পাঠিয়েছেন তিনিই জানাবেন তিনি কোথা থেকে লিখছেন, কি তার পরিচয়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আজকে আমি যে ঘটনাটি লিসেনারদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি, এই ঘটনাটি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রাচীন গড়ের রাজধানী সোনা মসজিদের লাগোয়া কোন একটি গ্রামের ঘটনা। এই ঘটনাটি আমাদের গ্রামের একটা বড় একটা বংশ আছে, বংশের ঘটনা। এই ঘটনাটি আনরিলেটেড ঘটনা। তো আমাদের গ্রামের প্রায় 70% সেই পরিবারটির মানে সদস্যদের, তাদের বিশাল জনগোষ্ঠীর একটা বংশ। তো তাদের বংশের একটা প্রবাদ আছে, তাদেরকে পাগলা বংশ বলা হয়। এই ঘটনাটি শোনার পরে বুঝতে পারবেন যে কেন তাদেরকে পাগলা বংশ বলা হয়। এই ঘটনাটি যুদ্ধের আগের ঘটনা। এই বংশের একজন বড় কর্তা ছিলেন, তার নাম নইমুদ্দিন হাজী সাহেব। তো নইমুদ্দিন হাজী সাহেব তাদের মানে মাটির উপরে প্রায় 6-7টি বৈশাখী আমের গাছ ছিল। তো এই বৈশাখী আমটি বৈশাখ মাসে মূলত পাকে, আর এই আমটি অনেক দেখতে সুন্দর ও সিঁদুর লাগা আম, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে সেন্দুর লাগা আম। তো তিনি তাদের দফাদার বলতে আমাদের গ্রামের ভাষায় দফাদার বলে। দফাদার বলতে মানে বংশের তাদের জমি জায়গা দেখাশোনা করার জন্য প্রধান যে লোকগুলা থাকে তাদেরকে দফাদার বলা হয়। তো তার বেশ কয়েকটি দফাদার নিয়ে সেই বৈশাখী গাছের পাকা আম সংগ্রহ করতে তারা যায়। তো এই বৈশাখী আমের গাছটি তাদের সেই সময় এই জায়গাটিতে অনেক বন জঙ্গল ছিল। আর সে সময় ভূত এবং বা জিন পরি বলেন ও জন্তু জানোয়ারের যে হিংস্র প্রাণীর ভয় থাকতো। বিশেষ করে বানর, বাঘ, তারপরে বানরের বেশ কয়েকটি প্রজাতি, এগুলোর ভয় ছিল খুব বেশি। এবং জিনের পরীর তো ভয় আছেই। তো তারা লাঠি সোটা নিয়ে প্রোটেকশনের জন্য
তারা হচ্ছে বৈশাখী আম মানে সংগ্রহ করতে যায়। তো তাদের ওইখানে একটা বড় একটা মাচা তৈরি করে দেওয়া হয় সেই নইমুদ্দিন হাজী সাহেবের জন্য। তো তিনি ওই আমগুলো সংগ্রহ করে তাকে দেওয়া হয় এবং তিনি মাচার উপরে নিয়ে বসে থাকেন। তো পরক্ষণে লক্ষ্য করেন যে ওনার পাশে বামন একটি ছেলে মানে নিচ থেকে আম চাইছে, কোনো শব্দ করছে না, শুধু ইশারা করে মানে আম চাইছে। তো তিনি 2টি আম তার দিকে উপর থেকে ছুড়ে দেয় এবং সেই ছেলেটি আম নিয়ে চলে যায়। এর বেশ কিছুদিন পরে তারা আবার তার বেশ কয়েকটি দফাদার নিয়ে সেই বৈশাখী আম সংগ্রহ করতে চায় এবং তিনি লক্ষ্য করেন যে কিছু দূরে একজন আলখাল্লা পড়াইতে একজন মানে খুব সুদর্শন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সাদা টুপি মাথায়, মানে টুপি জাতীয় একটা মাথায় আছে। তো তিনি তাকে ডাকছে এবং তার সাথে ওই সেই ছেলেটি, বামন ছেলেটি মানে তার সাথে আছে। তো তিনি ডাকছে যেহেতু তিনি নিচ থেকে নেমে যান এবং যাওয়ার পরে তাকে বলা হয় যে আপনাদের গাছের আম হচ্ছে যে আমার ছেলে খেয়েছে, তো তার খুব ভালো লেগেছে, তো আপনি হচ্ছে যে আমাদেরকে যদি আমার ছেলের হচ্ছে বিয়ে সামনে, তো আপনি যদি আমাদের কিছু আম দিতেন তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানে সে আমগুলো হচ্ছে যে বরযাত্রীদের মাঝে মানে বিলিয়ে দিতেন বা বরযাত্রীদের খাওয়াতেন, এই রিকোয়েস্ট করার জন্য। তো তার খুব মানে হয় যে মায়া হয় যে যেহেতু তার গাছের আম তেমনি জন্তু জানোয়ার পশু পাখিতেই বেশিরভাগ নষ্ট করে। তো তিনি বলেন যে ঠিক আছে আপনারা পারতে পারেন। তো তাদেরকে পাড়ার অনুমতি দেয় এবং সেই লোকটি তার এরূপ ব্যবহারে খুশি হয়ে তিনি বলেন যে আমাদের যে সামনে সপ্তাহে আমার ছেলের বিয়ে, তো আপনি এশার নামাজের পরে আপনি মসজিদ থেকে বের হলে আমাদের এখান থেকে কয়েকজন লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে, আপনি আমাদের বিয়েতে চাইলে হাজির হতে পারেন, বা হাজির হলে আমরা খুব খুশি হব। তো তিনি বলেন যে ঠিক আছে, যেহেতু বিয়ের দাওয়াত দিয়েছে তিনি সম্মতি জানায়, এক প্রকার সম্মতি জানিয়ে তিনি বিদায় নিয়ে আসেন। তো তিনি সেদিনের মতো আম সংগ্রহ করে চলে যান এবং দফাদার নিজের মন মতো আম সংগ্রহ করে রওনা দেন। ঠিক তার 1 সপ্তাহ পরেই তিনি মসজিদ থেকে বের হওয়ার পরে লক্ষ্য করেন যে কয়েকজন লোক মানে হাতে ওই বর্ষা জাতীয় যে তীর ধনুক মানে বড় একটা লাঠির আগালে হচ্ছে যে ওই তীরের মতো লাগা, এইরকম হচ্ছে যে আগের যুগে যে প্রহরীদের হাতে ছিল। তো হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করার জন্য বা নিজেকে প্রোটেকশন করার জন্য এগুলো সেই যুগে ব্যবহার করত, মানে ধনুক টাইপের যে জন্তু জানোয়ার আসলে সেগুলোতে আক্রমণ করার আগে সেটা দিয়ে প্রতিহত করতে পারে। তো তিনি বলেন যে এরকম আপনাকে যিনি দাওয়াত দিয়েছিলেন আমাদের সর্দার সাহেব, তো ওনার ছেলের বিয়ে, তাই আপনাকে আমরা নিতে এসেছি। তো তিনি বলেন যে আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি হচ্ছে যে ওনাদের বিয়ের জন্য এরকম কিছু মিঠাই মানে মিষ্টি যেটাকে বলে মিষ্টি হচ্ছে যে আমি নিয়েছি, তো যে আমি সেগুলো নিয়ে আসি বাসা থেকে। তো তিনি বাসা থেকে নিয়ে বের হন এবং তাদের সাথে হাঁটা দেন। তো তিনি তাদের সাথে হাঁটা দেন। তো হাঁটতে হাঁটতে তিনি ঠিক তাদের যে জমির শেষ প্রান্তে সেখানে একটা বটের গাছ ছিল, সেই বটের গাছের কাছে যেতে যেতে তিনি লক্ষ্য করেন যে মানে সেখানে অনেক মানুষ, অনেক মেয়ে মানুষ, ছেলে মানুষ, অনেক বয়স্ক মানুষও আছে তাদের মধ্যে। তো খুব ধুমধাম করে একটি বিয়ে চলছে, তিনি দূর থেকে একটু কাছে গিয়ে লক্ষ্য করেন। তো তিনি সেখানে গিয়ে উপস্থিত হতে সেই মানে বৃদ্ধ বয়স্ক লোকটি তিনি তার সামনে এসে হাজির হয় এবং তাকে লম্বা একটি সালাম দিয়ে তাকে আপ্যায়ন করেন।
তো তাকে একটি মাটির যে ওই খাটলা, মানে দড়ির খাটলা, যে দড়ির খাটলাতে মানে খাটের দড়ি দিয়ে যে খাট বানানো হয় ছোট্ট বসার জন্য, সেরকম একটা খাটের তাকে বসতে দেওয়া হয়। তিনি ওখানে বসেন এবং তাৎক্ষণিক তার সামনে অনেক নিত্য নতুন যে খাবার তাকে এনে দেওয়া হয় এবং তিনি লক্ষ্য করেন যে সেই বট গাছ জুড়ে এত রাতের মধ্যে, সে সময় তো ইলেকট্রিসিটি ছিল না, হ্যাচাক, তারপর হচ্ছে যে মশাল চেরাগ, এসব লন্ঠন, এগুলোই ব্যবহারের প্রচলন সবসময় সে সময় ছিল, কিন্তু ইলেকট্রিসিটি সে সময় ছিল না। তো তিনি লক্ষ্য করেন যে অদ্ভুতভাবে সেই জায়গাটি খুব আলোকিত হয়ে আছে, মানে এমন ভাবে আলোকিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে দিনের মতো চকচক করছে সব। কিন্তু তিনি লক্ষ্য করেন সেখানে অনেক মানুষ, এখানে গাছের গোড়ায় হচ্ছে যে একজন বর একজন কনে বসে আছেন এবং সেই বরটি বামন টাইপের এবং মেয়েটিও সে বামন টাইপের, কিন্তু মেয়েটির চুল তার পাশ দিয়ে, মানে যেখানে বসে আছেন বসার থেকেও মনে হচ্ছে এত চুল যে মাটিতে গোছা হয়ে যাচ্ছে যে পড়ে আছে, মানে এত বড় চুল। সে ছেলেটিও বসে আছে এবং তাদের পাশে মানে অনেক গ্যাঞ্জাম, চিল্লা চেঁচামেচি এরকম তো আছে, বিয়ে বাড়ি একটা আমেজ যেরকম থাকে তার চাইতেও বেশি। তো যে যার বাচ্চারা যে যার মতো খেলছে, মেয়েরা অনেক রান্না করছে, কেউ বাসন গোছাচ্ছে, মানে যে যার মতো কাজে ব্যস্ত, তার দিকে তার কোনো লক্ষ্য নেই। তিনি যেখানে এসেছেন তার দিকে কোনো লক্ষ্য নেই, যে যার মতো আনন্দ উল্লাস করছেন। এবং বরকনের পাশে অদ্ভুত ভাষায়, যেরকম মানে গ্রামের বিয়েতে বা সাতালদের বিয়েতে যেরকম মানে গীত গাওয়া হয় বা এক প্রকার গান যেগুলো মানে বলে মানুষের, মানে এমনি গলায় বলা হয়, বলতে তারা এরকম একটা মানে গীত গাইছে আর পাশে ঢোল তবলা বাজছে। তো তিনি, তার কাছে বিষয়টি খুব অদ্ভুত লাগে এবং তিনি লক্ষ্য করেন যে কয়েকজন ছেলে মেয়ে যে খেলাধুলা করছে, কিন্তু খেলাধুলা করতো, ছেলেমেয়েরা খেলাধুলা করতো, তিনি পড়ে না, পড়ে যায়, কেউ হয়তো পড়ে যায় খেলতে খেলতে, ছোট বাচ্চারা। তো তিনি লক্ষ্য করেন যে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, সে বাচ্চাগুলো পড়ার পরে মানে কিরকম যেন ভ্যানিস্ট হয়ে যাচ্ছে, আবার কোন দিক থেকে সেই বাচ্চাটি আবার এসে হাজির হচ্ছে, এরকম কেউ কাউকে ধরতে যাইছে, তখন সে আবার ভ্যানিস্ট হয়েছে। তো তখন তার কাছে মানে খটকা লাগে যে এরকম তো বিয়ে সে কোনোদিন দেখেনি বা কোনোদিন শুনেও নেই। তখন তিনি বুঝতে পারেন যে তিনি অস্বাভাবিক একটি বিয়ের অনুষ্ঠানে বা অস্বাভাবিক একটা মানে জায়গায় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার ভিতরে অনেক ভয় কাজ করে এবং তিনি মানে এক প্রকার মানে কি করবেন বুঝে উঠতে পারেন না যে সময় আমার কি করা উচিত, পালাবো না কি করব। তো এরকম কথা চিন্তা করতে হতে সে আল্লাহর নাম নিতে থাকে। তিনি একজন ধার্মিক, নামাজি ও দয়ালু ব্যক্তি ছিলেন এবং তাদের অনেক ধন সম্পত্তি ছিল, অনেক দূর দূরান্ত তাদের ধন সম্পত্তি। তো তিনি মানে এরকম চিন্তা করতে হতে সে বয়স্ক আল্লাহ পড়া লোকটি তার সামনে এসে হাজির হয় এবং তার সামনে এসে তাকে আশ্বস্ত করেন যে আপনি ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনার এই বটের গাছে, আপনাদের এই যে মাটির এই যে বটের গাছেই আমরা হচ্ছে যেখানে বসবাস করি, এখানে আমাদের একটা মানে পুরো পাড়া, মানে পাড়া বলতে তাদের একটা মহল্লায়, মানে জিনেদের বাসা একটা মানে পাড়া একটা মহল্লা এটা তাদের। তো এখানে আমরা অনেক জিনের পরিবার, আমাদের এখানে বসবাস, আপনাদের এই গাছেই আমরা থাকি। তো তাকে তার জন্য খুব মানে কৃতজ্ঞ, মানে তিনি যে আমগুলো দিয়েছেন এবং তাদের মানে বিয়েতে যে মিষ্টি নিয়ে হাজির হয়েছেন এই জন্য সে খুব কৃতজ্ঞ জানে এবং তার ব্যবহারে তারা খুব সন্তুষ্ট হয়েছে এবং তিনি তাকে আশ্বস্ত করেন যে আপনি ভয় পাবেন না, আপনার কোনো কিছু হবে না। এবং তাকে এও বলেন যে আমরা যেহেতু আপনাদের মানে গাছেই থাকি, সেহেতু আপনাদের 5 পিঢ়ি পর্যন্ত আমরা আপনাদেরকে হেফাজত করব, রক্ষা করব। কিরকম রক্ষা করব? জিন, তারপরে জিন পরি এগুলো তো আছেই, তারপরে চোর ডাকাত, মানে তাদের কোনো ক্ষতি হতে দিবে না, তাদের বংশের মানে পুরো বংশ। আর নইবুদ্দিন হাজী সাহেবের পুরো বংশের তিনি
তারা সেই জিনের পরিবার বা বংশ তারা বলে যে আমরা 5 পিঢ়ি পর্যন্ত যোগ্য। 5 পিঢ়ি বলতে কি কোনটাকে বোঝাচ্ছে আপনাদেরকে ভেঙে বোঝাই। 5 পিঢ়ি বলতে নইবুদ্দিন হাজী সাহেব আছেন এবং তার বংশের তার পরবর্তীতে যে পুত্র সন্তান আসবেন সে একজন, মানে উনি নইবুদ্দিন হাজী মারা যাওয়ার পরে তার পুত্র সন্তান যিনি থাকবেন বড় তিনি 1 পিঢ়ি চলে গেল, তার পুত্র সন্তান 1 পিঢ়ি, তারপরে তার পুত্র সন্তান 1 পিঢ়ি, তার পুত্র সন্তান বা তাদের পুত্র সন্তান না তার সন্তান 1 পিঢ়ি, এইরকম। তো বলে তিনি তাকে একটা গ্লাসে, মাটির গ্লাসে তাকে একটা শরবত এনে দেন এবং শরবত খাওয়ার পরে সেই নইবুদ্দিন হাজী সাহেবের আর কিছু মনে পড়ে না। তিনি যখন তার ঘুম ভাঙে সকালবেলা, তিনি তখন দেখেন তার বেডেই তিনি শুয়ে আছেন এবং তিনি ঘুম থেকে উঠেন, ভাবেন যে হয়তো নিছক একটি স্বপ্ন দেখেছে, তাই সে উঠে আছে। তারপরে দেখে তার পরিবারের সব সদস্য খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। সেই অনেক রকম ফল, অনেক রকম খাবার তারা খাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে এই তোমরা এই খাবারগুলো কোত্থেকে পেয়েছো? এগুলো তো আমি আনি নাই, বা আমি তো এগুলো কোত্থেকে এনেছো, কে দিয়েছে? তো তার পরিবারের সদস্যরা জানায় যে এগুলো তো আপনি এনেছেন। তার বউ বলে এগুলো তো আপনি এনেছেন, আপনি তো গত রাত্রে বিয়ে বাড়ি থেকে আপনাকে এগুলো দিয়েছে, আপনি নিয়ে আসছেন। তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায় পুরোপুরি এবং তিনি তারপরের দিন স্বপ্নে তাকে জানানো হয় যে তার সাথে তার জিনেরা এসে খাবারগুলো বাসায় রেখেছেন এবং তাকে বাসায় এসে রেখেছেন। তো এইরকম কালের বিবর্তন হওয়ার পরে 3 পিঢ়ি জোগাড় পরে, মানে 3 পিঢ়ি পাড়া দেওয়ার পরে, মানে 3 পিঢ়ি বলতে নইবুদ্দিন হাজী সাহেব তার পরিবারের মানে সন্তান, তার পরিবারের সন্তান, মানে একজন সন্তান, বড় সন্তান তিনি তারা মারা যাওয়ার পরে 3 পিঢ়ি যখন হয়েছে এরকম, তখন তারা একটি ভুল কাজ করে বসেন। তারা সেই বটের গাছটি কেটে ফেলে এবং সেই বটের গাছটি কেটে ফেলার পরে তাদের যতগুলো বংশ আছে, তাদের আত্মীয় বংশ আছে, তাদের রক্তের বংশ, তো তাদের প্রত্যেকের বাসায় প্রতি রাত্রে ঢিল পড়া শুরু হয় এবং এক একজনের উপরে জিন ভর করে ওঠে যে তোরা এই কাজটি কেন করলি, তোরা এই গাছটি কেন কাটলি, তোদের পূর্বপুরুষ আমাদেরকে গাছটি দিয়ে গেছে, আমরা তো তোদের বংশকে পাহারা দেই, মানে তাদের শরীরে সেই জিনগুলো নেমে এক একজনের গায়ে এক এক দিন এরকম জিন নামতে থাকে এবং কেউ সারা রাত ঘুমাতে পারে না, তাদের পুরো বংশ সারা রাত ঘুমাতে পারে না, তাদের চালের উপরে ডিল নিক্ষেপ হয়, সারা রাত ডিল নিক্ষেপ হয় এবং সকালে দেখা যায় যে কোনো জায়গায় একটিও ডিল পড়ে নাই এবং টিনেও কোনো জায়গায়, মানে টিনের চালা ও তাদের কোনো কিছু হয় না, অক্ষত অবস্থায় আছে। তো তারা একজন বিজ্ঞ আলেম দ্বারা তারা এই জিনের সাথে কথা বলতে সক্ষম হয় এবং সেই জিনটি তাদেরকে বলেন যে তারা যেহেতু ভুলটি করে ফেলেছেন, তাহলে এখন তাদের যেটা করণীয়, যে জায়গায় বটের গাছটি ছিল সেই জায়গাটিকে সেন্টার করে, মধ্যখান করে পুকুর খনন করতে হবে এবং পুকুর খনন করার পরে সে পুকুরে যখন পানিতে ভরে যাবে, তখন একটি নৌকা তৈরি করে সেই নৌকা নিয়ে গিয়ে সেই মধ্যেখানে সোনার চারাক জ্বালিয়ে রেখে চলে আসতে হবে। তাহলে তাদের এই অভিশাপ থেকে তারা মুক্তি পাবে, তাদের তারা যে গাছটি কেটে ভুল করেছে এটা থেকে তাদেরকে ক্ষমা করা হবে। তো তাদের বংশের যারা ছিল সবাই তখন কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ ধান গম এগুলো দিয়ে, কেউ স্বর্ণ দিয়ে, যাতে স্বর্ণ ছিল তারা স্বর্ণ দিয়ে তারা একটা চারা বানায় এবং সেই বটের গাছটাকে সেন্টার করে তারা একটি বড় একটি পুকুর খনন করে ফেলে এবং পুকুর খনন করার পরেই বর্ষাকালে সে পুকুর পরিপূর্ণ হয় এবং তারা যখন এই সম্মতিটা দেয় তখন থেকে তাদের চালে ডিল পড়া বন্ধ হয়ে যায় এবং এই পুকুর খনন করার পরেই
পানিতে যখন পূর্ণ হয় সেই পুকুরটি, তখন তারা একটি নৌকাতে গিয়ে তারা একটি চেরাগ ওখান থেকে জ্বালিয়ে আসে। এবং চেরাগ জ্বালিয়ে আসার পরে তাদের পরিবারের যে বিলাত একজন সন্তান আছে, তার যে উপরে জিন হওয়ার হয় এবং তিনি বলেন যে তোরা যে চেরাগটি দিয়েছিস, যে চেরাগটি স্বর্ণের নয়, তোরা স্বর্ণের চেরাগটি তোদের কাছে রেখে দিয়েছিস এবং তোরা যে ওই পিতলের চেরাগ নিয়ে এসে তোরা আমাদের সাথে ধোঁকাবাজি করেছিস এবং তোরা যে ধোঁকাবাজি করেছিস তোদের এই ফলস্বরূপ তোদের অভিশাপ দিয়ে গেলাম। আর তোদের যেহেতু 5 পিঁড়ি জোগানোর কথা ছিল, পাহারা দেওয়ার কথা ছিল, এখন থেকে সেটাও বাদ, তাদেরকে পাহারা দিবে না। এখন তারপরে তাদেরকে বলা হয় যে তোদের এই অভিশাপ দিয়ে গেলাম যে তোরা যতজন তোদের বংশে এবং যতদিন তোদের ভবিষ্যতে আসবে যত পুরুষ এবং সকলেই পাগল হয়ে মারা যাবে। তো সত্যি তাই হয়। এখন পর্যন্ত ওদের পরিবারের যতজন মারা যায় সবাই মৃত্যুর আগে পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে মারা যায়। একজন প্রায় জন্মের পর থেকে পাগল, আর কয়েকজন পাগল হয়ে মারা গেছে আমাদের চোখের সামনেই। আর তাদের এই যে পাহারা দেওয়ার কথাটা বলি, জিনজার পাহারা দিত কিভাবে, তারা যখন চোর যখন তাদের বাসায় চুরি করতে আসতো, কেউ হয়তো ছাগল চুরি করতে আসতো বা গরু চুরি করতে আসতো বা কেউ ধান গম চুরি করতে আসতো কুটি থেকে, তো চুরি করার পরে তারা ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থেকে যেত ওইভাবে সারা রাত। এবং তাদের পরিবারের কেউ যখন একজন নামাজ পড়ার জন্য বা সকালবেলা বা প্রসাব পায়খানা করার জন্য তারা যখন বের হতো, তখন তারা দেখতো চোর দাঁড়িয়ে আছে এবং তারা যখন দেখতো ভালোভাবে যে হ্যাঁ চোর দাঁড়িয়ে আছে, তখন সেই চোরটি পালাতে শুরু করতো এবং আবার সে যখন দেখতো যে ধরা ছোঁয়ার বাইরে চলে আসে, তখন সেই চোর আবার স্ট্যাচু থেকে যেত। এবং সেই লোকটি যখন মানুষজন ডাকার পরে জমা হওয়ার পরে যখন মানুষজন জমা হয়ে যেত, তখন সেই চোরটি আবার জিনগুলো সেই চোরটিকে আবার ছেড়ে দিত এবং সেই চোরটি ধরা পড়ে যেত। এভাবে তাদের বংশের পাহারা দিত সেই জিনগুলো। তাদের বংশে কোনো সময় সেই 3 পিঁড়ি কোনো দিনেও চুরি করতে পারেনি, সেই 3 পিঁড়ি পর্যন্ত। এবং তাদের এই বিয়াদবি বা দিনের সাথে ধোঁকাবাজি করার কারণে 5 পিঁড়ি পাহারা দেওয়ার কথা ছিল এবং সেই জিনগুলি ধোঁকাবাজির জন্য 3 পিঁড়ি পাহারা দেয় এবং বাকি 2 পিঁড়ি তারা আর পাহারা দেয়নি। এইভাবে তাদের বংশকে রক্ষা করেছিল। এখন পর্যন্ত রাসেল ভাই তাদের বংশে যতজন মারা যায় সকলে পাগল হয়ে মারা যায়। এগুলো আমাদের স্বচক্ষে প্রমাণ। এবং এই বংশের গ্রামেই আমাদের বাসা এবং আমাদের গ্রামের অধিকাংশ গ্রামের আশেপাশে বাগান বলেন, ধানের জমি বলেন, সব প্রায় জমি সম্পদ এই বংশটির। তো এই বংশটিকে আমাদের গ্রামে পাগল বংশ বলা হয় বা পাগলা বংশ বলা হয়। তো এই ছিল আমার ঘটনা। এই ঘটনাটি আমি প্রথম শেয়ার করছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা ভয়ের 4 রাত শুনছিলাম এবং এই মাসে আমরা পরপর 4টি এপিসোড শুনিয়েছি আপনাদের। আশা করছি প্রত্যেকটি এপিসোড উপভোগ করেছেন আপনারা, ভালো লেগেছে আপনাদের। আপনারাও ঘটনা পাঠান। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।